নমস্কার বন্ধুরা, উপস্থিতির জন্য ধন্যবাদ। এক্সপ্লেন করতে চলেছি একটি বাংলা হরর ফ্লিক মিস্ট্রি মুভি কায়া। মানে মিস্টার জম্বে কেউ যদি না থাকে, তোর সাথে থাকবে। আপনি কি করছো? কি তুমি থামো। রঞ্জন, তুই এখানে? শুরুতেই প্রথমে দৃশ্যমান হয় পাহাড়ি এলাকায় সুন্দর গাছ নিয়ে দাঁড়িয়ে থাকা বুকে জঙ্গল, তার মধ্যে দিয়ে ঊর্ধ্বশ্বাসে দৌড়তে থাকা একটি মেয়ে। সে ক্রমাগত দৌড়তেই থাকে এবং তার পেছনের লোকটার কথা সে শুনতে থামে না। পেছনে আসা লোকটা তাকে বারবার থামতে বলে, তার কথা শুনতে বলে, কোনো রকমের পাগলামো না করতে, একবার সবটা এক্সপ্লেন করার সুযোগ দিতে। তবে দৌড়ে মেয়েটি ঝর্ণার একটি পিক পয়েন্টে পৌঁছে যায়। এটিও তার পেছনে পৌঁছে গিয়ে বলে যা করেছে তাদের দুজনের ভালোর জন্যই করেছে, একবার সবটা বোঝাতে সুযোগ দেওয়া আর উচিত। লোকটি এগিয়ে মেয়েটিকে বাঁচাতেই যাবে, ততক্ষণে মেয়েটি ঝর্ণা থেকে ঝাঁপ দিয়ে দেয়। লোকটি ওপর থেকে ঝর্ণা জলের দিকে নিচে তাকিয়ে দেখে। এটিকে সে চোখে না দেখতে পেয়ে নিজের চোখ বুজে হতাশায় তখনই কিছু অনুভব করে পিছন ফিরে দেখে সেই মেয়েটি দাঁড়িয়ে। তখনই সে ভয়ে চিৎকার করে ওঠে। বর্তমানে বাস্তবে তার চোখ খুলে যায়, অর্থাৎ তার স্বপ্ন ভেঙে যায়। নিজের মাথায় হাত দিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করে এবং সে থাকা অ্যালার্ম ঘড়িটিও বন্ধ করে। এখানে পরিচয় পাওয়া যায় প্রখ্যাত পরিচালক রঞ্জন মিত্রের। ফোনে কথা বলতে মিত্র তার ওয়ার্ক ফিল্ডের কাজের লোকেদের নিয়ে কিছু কথা বলতে থাকে কাজের বিষয়। তখনই সেখানে উপস্থিত হয় একটি মেয়ে। এটি সেখানে প্রথমে রঞ্জন মিত্রকে গুড মর্নিং জানায়, তারপর চালককে সন্তুষ্ট করার বিনিময়ে তার পরের ছবিতে কাজের অফার চায়। চালকও তাকে হ্যাঁতে সম্মতি জানিয়ে দেয়, বলে তাকে তার ফোন নাম্বার দিয়ে দিতে। এটি উত্তরে জানায় গতকাল রাতেই তার ফোনে সে তার নিজের নাম্বার সেভ করে দিয়েছে। মিত্র জানায় খুব স্মার্ট মেয়ে সেটি, এরকম একটু কাজ করেছে। মেয়েটি ঘর থেকে চলে যাওয়ার পরই পরিচালক তার ফোন থেকে নাম্বারটি ডিলিট করে দেয়। এর পরবর্তী দৃশ্যে দেখা যায় রঞ্জন মিত্রের সহকর্মী ক্রু মেম্বাররা একটি রেস্তোরাঁয় বসে তার জন্য লাঞ্চে অপেক্ষা করছে। আর তখন রেস্তোরাঁর বাইরে রঞ্জন মিত্র নিজেও উপস্থিত হয়। রঞ্জন মিত্রের সহকর্মী একটি মেয়ে রঞ্জন দা বলে তাকে সম্বোধন করে নিজেদের টেবিলের দিকে ডেকে নেয়। রঞ্জন মিত্র টেবিলে এসেই প্রথমে সেই মেয়েটিকে জিজ্ঞেস করে প্রডিউসারের সাথে কি তার কথা হয়েছে। এই মেয়েটির এখানে প্রথম পরিচয় পাওয়া যায়। তার নাম এখানে রিকি চ্যাটার্জি। সে বছর 5 হলো রঞ্জন মিত্রকে অ্যাসিস্ট করছে। এটাও জানে যে রঞ্জন মিত্র মানুষটি চারিত্রিক দোষে ভরপুর, কিন্তু তবুও সে তার আরাধ্য, কারণ পরিচালকের প্রত্যেকটা ছবি হিট, তার ঝুলিতে প্রচুর অ্যাওয়ার্ডস। তার জন্যই বছর 5 হলো সে এখন এই পর্যায়ে পৌঁছেছে। কোনো জায়গায় হয়তো সে মানুষটিকে ভালোবাসে সামান্য। কি এখানে জানায় রঞ্জন মিত্রকে প্রডিউসার বাজেট প্লেট চেয়েছে। পরিচালকের পর্যবেক্ষণে এখানে সে একটি মেয়েকে দেখতে পায়। মাথা ঘোরালে দেখে সেই মেয়েটিও তার দিকে তাকিয়ে। রঞ্জন রিকিকে জানায় তার কাছে তো বাজেট প্লেট আছেই, তাই সে তাকে একবার দেখিয়ে নিয়ে দিয়ে দিতে। তারপর রঞ্জন মিত্র তার পাশে বসা অন্য একজন সহকর্মী মেয়ের দিকে তাকিয়ে বলে স্ক্রিপ্ট তার কি পড়া হয়েছে। মেয়েটির পরিচয় পাওয়া যায় এখানে। তার ভালো নাম হচ্ছে স্বর্ণালী উর্ফে স্যান্ডি। এখানে সে জানায় সে রিকির থেকেও অনেক বেশি সিনিয়র কাজের ক্ষেত্রে, কারণ তার আগে থেকে সে রঞ্জন মিত্রকে অ্যাসিস্ট করছে। রঞ্জন মিত্রের সেকেন্ড এডি। রঞ্জন মিত্র ডিরেক্টর হওয়ার পর কখনো তাকে চিফ বানায়নি। এই পরিচালকে জানায় খুব ভালো স্ক্রিপ্ট, সে বহুদিন এরকম স্ক্রিপ্ট পড়েনি। এরপর আবার রিকিকে জিজ্ঞেস করলে স্ক্রিপ্টের বিষয়, বলে বেশ ভালো, এরকম মার্ডার মিস্ট্রি বাংলা ভাষায় বহুদিন লেখা হয়নি। এরপর পরিচালক অন্য একটি মেয়েকে জিজ্ঞেস করে সে কি অ্যাক্টরদের কল করেছে। এই মেয়েটির এখানে পরিচয় পাওয়া যায়। তার নাম হচ্ছে শ্রাবণী লাহিড়ী। এজেন্সি থেকে পাশ করার পর চাকরি না পাওয়ার জন্য রঞ্জন মিত্রের ক্রুতে কাজ করে। মাইনে সে ভালোই দেয় তার মতে, কিন্তু এর অনেক আনঅফিসিয়াল শর্ত আছে যেগুলো তার মানতেও একদম মন চায় না। যেই কাজে যেই মন্ত্র তা মেনেই সে চলে। উনি রঞ্জনকে জানায় সে সকল অ্যাক্টরদেরই কল করেছে। কিছু অ্যাক্টরদের ডেটস নিয়ে সমস্যা হচ্ছে, কারণ দুদিন কলকাতার বাইরে মেঘালয় শুটিং করার জন্য। এটা শুনেই চমকে রিকি বলে শুটিংটা তো কলকাতায় হওয়ার কথা ছিল, হঠাৎ পাল্টে গেল কেন। সে রঞ্জন তাকে জানায় ওইদিনে ছবিটি রিলিজ হবে, মার্ডার মিস্ট্রি, থ্রিলার, সেন্সুয়ালিটিতে ভরপুর। এছাড়া মেঘালয় শুটিং হলে জমে যাবে, যেটা একটু সামান্য বাড়বে এই আর কি, তাকে চাপ নিতে না। পরে অন্য একজন ক্রু মেম্বারের পরিচয় পাওয়া যায়। তার নাম হলো সন্তু বসাক। রঞ্জন মিত্রের প্রোডাকশন ম্যানেজার হিসেবে কাজ করে। ওতে রঞ্জন মিত্রের সাথে এমনিতে সব ঠিকই আছে, কিন্তু মাঝে মধ্যে হটকারিতা বাড়াবাড়ি জিনিসগুলো তার পছন্দ হয় না। তো পরিচালকের সামনে সে বলে বসে উল্টোটা ছবি বানানো হবে অথচ খরচ হবে না, এটা কি কখনো হতে পারে? একদম ঠিকই আছে। এরপর রঞ্জন তার ক্যামেরাম্যান রিমুর কথা বলে তার হাতেই তো ছবি রিল থেকে রিয়েল হয়ে উঠবে। পর পরিচয় পাওয়া যায় সিনেমাটোগ্রাফার রিমুর। জানায় সে সারা বছর মেগা সিরিয়ালের ছবি করে, তার সাথে প্রচুর পান করে।
রঞ্জন মিত্রের সিনেমা তাকে প্রতিষ্ঠা ঠিকই দিয়েছে, কিন্তু তাও সে রঞ্জন মিত্রকে সহ্য করতে পারে না, কারণ সব মেয়েকে শুধু সে নিজেই একাই নিতে চায়। তাই রিমু ভাবে রঞ্জনের বড্ড দেমাগ। পরবর্তী দৃশ্যেই দেখা যায় যে তাদের দিকে তাকিয়ে থাকা সেই মেয়েটি এসে চালককে জিজ্ঞেস করে সেই কি নাম করা পরিচালক রঞ্জন মিত্র। রঞ্জন উত্তরে বলে নাম করা কিনা জানে না, কিন্তু হ্যাঁ সেই পরিচালক রঞ্জন মিত্র। মেয়েটি তার সাথে সেলফি তুলতে চাইলে সেও যায় মেয়েটির সাথে সেলফি তুলতে। রিমু এখানে রিকিকে উদ্দেশ্য করে বলে আর কতদিন লয়্যালটি সে দেখাবে, দিনের পর দিন রঞ্জন তো তাকে এক্সপ্লয়েটই করে চলেছে। রঞ্জনা সেই মেয়েটিকে উদ্দেশ্য করে দেখিয়ে বলে রিকিকে। রিকি বলে যে লয়্যালটি শব্দটারও অনেকটা ওয়ান ওয়ের মতো, বিনিময় তো সে রঞ্জনের থেকে কিছু চায়নি, এটা তো মানতেই হবে যে সেই লোকটার জন্যই তাদের সংসার চলছে। সবসময় তার নামে পিএমপিসি না করে একটু বেনিফিটের দাও দেওয়া যেতে পারে। রঞ্জন টেবিলে উপস্থিত হয়ে সন্তুকে বলে যাওয়ার জন্য সব ব্যবস্থা করে নিতে। সন্তু বলে কি করে সম্ভব এই কদিনের মধ্যে ট্রেনে। রঞ্জন জানায় তারা গাড়িতে যাত্রা করবে। রিমু বলে গাড়িতে মেঘালয়, সে কি পাগল? রঞ্জন জানায় পাগলই তো, নাহলে সব ছেড়ে দিয়ে কেউ ফিল্ম বানানোতে মন দেয়। রঞ্জন রিকিকে জানায় যে উপেন বলে তাদের নর্থ ইস্টের কোঅর্ডিনেটরকে তাদের রিসিভ করতে বলতে। স্যান্ডিকে জানায় তারা কাজের জন্য যাচ্ছে, বেড়াতে নয়, তাই তাকে একটু সিরিয়াস হতে। রঞ্জন সেখান থেকে চলে যাওয়ার কথা জানালে রিমু জানতে চায় অ্যাপয়েন্টমেন্টটা নিশ্চয়ই কোনো মহিলার সাথে আছে। ভাই সেই কথা দৃশ্য দেখা যায় রঞ্জন মিত্র দেখা করতে গেছে একজন সাইকাইট্রিস্টের সাথে, এবং সাইকাইট্রিস্ট মহিলাটি তাকে বলছে রঞ্জনের বলা গল্পের স্বপ্নটা সে শুনেছে আর খুব ইন্টারেস্টিংও লেগেছে তার। সাইকাইট্রিস্ট তার কাছে জানতে চায় এই স্বপ্নটা কি সে প্রায়ই দেখে। রঞ্জন উত্তরে জানায় হ্যাঁ সে প্রায়ই দেখে। সাইকাইট্রিস্ট রঞ্জনের কাছে জানতে চায় অতীতের বাস্তবে ঘটে যাওয়া কোনো ঘটনার সাথে বা দুর্ঘটনার সাথে সত্যতা সম্বলিত ট্রমা কি এই বিষয়ে জড়িত। তোরে রঞ্জন মিত্র জ্বালায় তার ঠিক মনে নেই বিষয়টা। রঞ্জন সাইকাইট্রিস্ট ম্যাডামকে জানায় তাকে কড়া ঘুমের ডোজের ওষুধ দিতে। সাইকাইট্রিস্ট ম্যাডাম তাকে জানায় তাকে কড়া নয় মাইল্ড ডোজের ওষুধ দিতেই পারে। আরো বলে সে যদি তার থেকে কিছু লুকিয়ে যায় সে পেশেন্টের কোনোভাবেই সাহায্য করতে পারবে না। চালক রঞ্জন মিত্র জানায় সে তার কাছে সব পরিষ্কার করে খুলেই বলেছে, কিছু লুকায়নি। রঞ্জন জানায় সাইকাইট্রিস্ট যদি তাকে সাহায্য করতে চায় তাহলে। কথা বলার টোন শুনে সাইকাইট্রিস্ট ম্যাডাম তাকে বলে তাকে বরং একটা অ্যাডভাইস দিচ্ছে একটু সংযমী জীবনযাপন করতে, এটা তার খুবই প্রয়োজন। সাইকাইট্রিস্ট ম্যাডাম রঞ্জনের কাছে জিজ্ঞেস করে বসে এই ফিল্মের তার সাবজেক্ট কি। রঞ্জন তখনই দেখে যে রেস্তোরাঁয় থাকা মেয়েটি সাইকাইট্রিস্টের ঘরে উপস্থিত হয়েছে এবং তার দিকে দেখছে। রঞ্জনও সেই মেয়েটির দিকে তাকিয়ে সাইকাইট্রিস্টকে জানায় এর বিষয়বস্তু মার্ডার মিস্ট্রি। এর পরবর্তী দৃশ্য দেখানো হয় রঞ্জন মিত্র কথা বলতে গেছে প্রডিউসারের সাথে। প্রডিউসার রঞ্জনকে জানায় যে তাদের তো কথা হয়েছিল কলকাতায় শুটিং হবে, তাহলে এখন মেঘালয় কেন। এটাও বলে যে এর জন্য বাজেট দ্বিগুণ হয়ে যাচ্ছে, তাহলে সে এখন কথার খেলাপ কেন করছে। রঞ্জন প্রডিউসারকে বলে সে কি উইলি ওয়াইল্ডারের নাম শুনেছে। প্রডিউসার জানায় না সে শোনেনি। রঞ্জন জানায় প্রডিউসারকে সে ফিল্ম বানাতে এসেছে অথচ চলচ্চিত্র জগতের ঈশ্বরদের নাম শোনেনি সে। প্রডিউসারের কাছে জানতে চায় সে নিশ্চয়ই সত্যজিৎ রায়ের নাম শুনেছে। স্যার জানায় হ্যাঁ সে শুনেছে। একজন প্রডিউসারকে জানায় যে সত্যজিৎ রায়ের বই বিখ্যাত পথের পাঁচালীতে দুর্গার মুখে একজন প্রডিউসার বলেছিল সত্যজিৎ রায়কে গান বসিয়ে দিতে, কিন্তু সত্যজিৎ রায় সেই বিষয়ে রাজি হননি। তার ফলাফল সকলেরই সামনে। একজন প্রডিউসারকে জানায় সে কখনোই লাড়ি লাপ্পা ছবি বানায় না, তাই তার ছবি ফেস্টিভ্যালেও যায় এবং টাকাও কামায়। প্রডিউসারই রঞ্জনের কাছে নতুন ঘরানার ছবি চেয়েছিল, তাই সে ছবিটি বানাতে চাইছে। লোকেশন স্কাউটিং নিয়েও যদি তার সাথে দ্বিমত হয় তাহলে তো মুশকিল হয়ে যাবে রঞ্জনেরই। জন প্রডিউসারের ছবির সামনে একটা ফাঁকা জায়গা দেখিয়ে তাকে বলে জায়গাটা সে ফাঁকা কেন রেখেছে, অ্যাওয়ার্ডস এর জন্যই তো। স্যার জানা নিশ্চয়ই সে অ্যাওয়ার্ডস দিয়ে ভরাতে চায়। তোরে রঞ্জন বলে তার কথা শুনে চললে তাই সেই জায়গাটা নিশ্চয়ই ভরবে, তাই তাকে শুটিংটা করতে বলে মেঘালয়তেই। আর তাতে বাজেট বাড়লেও কিছু যায় আসে না, তাহলে সে নিজের টাকাতেই রেকি করবে এবং অন্য প্রডিউসার দেখে নেবে, কারণ তার প্রডিউসারের অভাব হবে না, কিন্তু তার ফাঁকা জায়গাটা ফাঁকাই থেকে যাবে। প্রডিউসারও তার সাথে হাত মিলিয়ে তার কথাতেই রাজি হয়ে যায়। এর পরবর্তী দৃশ্য দেখানো হয় রঞ্জন তার ক্রু মেম্বারদের নিয়ে রেকির জন্য বেরিয়ে পড়েছে মেঘালয়ের উদ্দেশ্যে। করে তাদের যাত্রাপথ শুরু হয়ে গেছে। রঞ্জন মিত্র গাড়িতে ঘুমিয়ে ঘুমিয়ে দেখতে থাকে স্বপ্নের মধ্যেও যে সে স্বপ্নে গাড়িতে ঘুমোচ্ছে এবং তার গাড়ি কোনো কিছুর সাথে গিয়ে অ্যাক্সিডেন্ট করে। গাড়ির মধ্যে সম্পূর্ণ একা, এমনকি ড্রাইভার পর্যন্ত নেই। জঙ্গলের মাঝখানে একদম অন্ধকারে চারিদিক থেকে নিশিরাতের এবং জন্তু জানোয়ারের আওয়াজ পেতে থাকে। সে কানে হাত দেয় ভয় পেয়ে। তখনই তার গাড়ির পাশে জানলা দিয়ে একটি হাত তার ভেতরে গাড়িতে এসে তাকে ধরে ঝাঁকাতে শুরু করে, তার গলা টিপতে শুরু করে এবং বাস্তবে রঞ্জন মিত্রের ঘুম ভয় পেয়ে চিৎকার করে ভেঙে যায় গাড়ির মধ্যে। এবং চোখ খোলার পর রঞ্জন মিত্রের মনেও পড়ে সে একটি মেয়ের কান্নারা চিৎকারের আওয়াজও শুনতে পেয়েছিল। তখন যখন ধরপড়িয়ে চোখ খুলে উঠে বসলে তার পাশে বসা স্যান্ডি তাকে জিজ্ঞেস করে সে ঠিক আছে তো। রঞ্জনকে জিজ্ঞেস করে সে কি আবার স্বপ্ন দেখেছে, তার জন্য ভয় পেল। তো তাকে বলে সে এমন ভাবে চিৎকার করলো এতে তো বাকিরাও ভয় পেয়ে গেছে, সে এখন কি ঠিক আছে। রঞ্জন জানে সে এখন একদম ঠিক আছে, কোনো অসুবিধা হচ্ছে না। রঞ্জন তারপর বলে গাড়ি কেন থামিয়ে রাখা হয়েছে, এখন তো দেরি হয়ে যাচ্ছে, তাহলে তাড়াতাড়ি চালাতে। কি মাইলস্টোন দেখে রঞ্জনকে জানায় আর 2-3 ঘন্টার মধ্যে শিলং পৌঁছে যাবে, চিন্তা না করতে। তো গাড়ি স্টার্ট না নেওয়ায় তখন
কিন্তু ড্রাইভারকে বলতে থাকে গাড়ি কি আর চলবে না, তাড়াতাড়ি চালাতে, তাদের তো পৌঁছতে হবে। ড্রাইভার জানায় গাড়ি তো চলছে না, সবাই তো দেখতেই পাচ্ছে, আগের দিনে তো সার্ভিসিং করিয়েছে, অথচ কি হলো সে নিজেও বুঝতে পারছে না। কি জানায় তাহলে কি একবার নেমে দেখা যাবে। তারপর তারা সকলে সেখানে নেমে পড়ে। গাড়ি থেকে নেমে স্যান্ডি রঞ্জনকে বলে এখন খুব কষ্ট হচ্ছে না, পৌঁছতে এখন অনেক দেরি হয়ে যাবে, গাড়ি আনার আগে কেউ ভালো করে চেক করেনি কেন। স্যান্ডি আরো জানতে চায় যে গাড়ির ব্যবস্থায় কে ছিল। পর সে নিজে মনে করে রিকিকে বলে যে রিকি দি তো ছিল না গাড়ির ব্যবস্থাতে। কি সন্তুর দিকে আঙুল করে বলে যে গাড়ির বুকিং সন্তু করেছে। তো জানায় সে কি করে বুঝবে যে এই জিনিসগুলো হবে। রঞ্জন জানায় ঠিকই তো, সেই তো আর গাড়ি চালিয়ে দেখেনি আগে। রঞ্জন তখন রিকিকে জানায় উপেনকে কল করতে, তাদের কোঅর্ডিনেটর কে সেখানে গাড়ি নিয়ে পৌঁছে গন্তব্যে নিয়ে যেতে। রিকি তাই করে, উপেনকে কল করে সবটা জানায় এবং তাকে আসতে বলে। ওর কিছুক্ষণ অপেক্ষার পরই সেখানে পৌঁছে যায় উপেন একজন মেকানিককে নিয়ে গাড়ির। রঞ্জন উপেনকে জানায় তাহলে এই ভাঙা গাড়িটার কি হবে। জানায় সে মেকানিক নিয়ে এসেছে, সে গাড়ি নিয়ে তার ভাঙা গাড়িটা পরিচর্যা করে পাঠানোর চেষ্টা করবে। জানায় তাদের তার আগে লাগেজগুলো নতুন গাড়িতে তুলে নিয়ে যাত্রা শুরু করতে। নতুন গাড়ি করে যাত্রা করে এরপর তারা থাকা স্থলে তাদের থাকার কটেজে পৌঁছয়। রঞ্জন গাড়ি থেকে নেমে সেখানে একটি মেয়েলি গলায় খুব সুন্দর গান শুনতে পায়। সেটি শুনে আশেপাশে তাকিয়ে দেখতে থাকে, খোঁজ করতে থাকে, জঙ্গলের কুয়াশার দিকেও তাকায়। পেছন থেকে রিকি গিয়ে তাকে ডাকলে সে প্রথমে চমকে অবাক হয়, ভয় পেয়ে যায়। তার কাছে জানতে চায় কি হয়েছে, সে ভয় পেল কেন। রঞ্জন জানায় সে ভয় পায়নি, দাঁড়িয়ে সুন্দর গলার গানটা শুনছিল। সে শুনতে পেয়েছে কি গলার গানটা, কি জানে না, সে কোনো গানই শুনতে পায়নি। তবে যদি তার গান শোনার ইচ্ছা হয় সে স্যান্ডিকে বলে দেখতে পারে, সে তাকে নানান মুদ্রায় নানা সুরে গান শুনিয়ে দেবে। পরে বিদ্রুপ অকাট্য সুরে বলে কথাটা রঞ্জনকে। রঞ্জন হেসে রিকিকে বলে সে কি হিংসে করছে স্যান্ডিকে। তারপর সে রিকির কাছে আবার জানতে চায় সে কি সত্যি কোনো গানের গলা শুনতে পায়নি। রিকি মাথা নাতে নেড়ে সম্মতি জানায়। পর পরিচালক রঞ্জন তার ঘরে গেলে খানিকক্ষণ দাঁড়ালে পেছন থেকে হঠাৎ করে রিকি এসে তাকে জড়িয়ে ধরে। রঞ্জন রিকিকে জানায় তার বয়সটা কি আর বাড়লো না, সে কি চিরকাল ছোটই থেকে যাবে। রিকি জানতে চায় রঞ্জনের কাছে সে কি করে বুঝলো যে সেটা রিকি। রঞ্জন জানায় রিকির গায়ের গন্ধতে যে পারফিউমটা সে লাগিয়েছে সেটা সে তার জন্য লন্ডন থেকেই এনে দিয়েছিল, সে কি করে ভুলবে। আর এদিকে বাকি টিম মেম্বাররা আশেপাশে সুন্দর এলাকায় জঙ্গল পাহাড়ে ঘুরে দেখছে আর কথা বলছে। চারিদিকে সকলে সুন্দর আর পরিবেশের ছবি তুলতে থাকে। সে সকলকে জিজ্ঞেস করে এই সুন্দর জায়গায় এসে সকলের কেমন লাগছে। শ্রাবণী জানায় খুবই ভালো লাগছে আর তাকে বলে যে নতুন জায়গায় এসে তার নতুন লুকও খুব সুন্দর লাগছে। শ্রাবণী রিমুর কাছে জানতে চায় রঞ্জন দা কোথায়। উত্তরে রিমু বলে এখন তাকে পাওয়া যাবে না, সে তার প্রিয় কনকিউবাইনের সাথে তার ঘরে আছে। শ্রাবণী জানতে চায় কনকিউবাইনটা কি জিনিস। রিমু জানায় আগে চীনের রাজারা 7 দিনের জন্য 7 জন মহিলা তারা ঘরে তুলে রেখে দিত। উনি জানতে চায় এর মানে কি আর এইসবের অর্থ এইগুলো কি জিনিস আর তারা কি বা করতো। কথা শুনে রিমু আর সন্তু হাসতে থাকে। স্যান্ডি বিরক্ত হয়ে বলে তারা সহজ পাঠ পড়তো আর লুডো খেলতো, তার এত ন্যাকামো করার কোনো দরকার নেই, সে যেন কিছুই বোঝে না এমন করছে। সন্তু পরক্ষণেই তুতলিয়ে রিমুকে বলে রঞ্জনকে উদ্দেশ্য করে সে হলিউডের একজন বিখ্যাত ম্যানেজারের মতোই তার নাম করে বলে। রিমু এতে হ্যাঁ বলে সম্মতি জানায়। রিমু বাকি সদস্যদের জানায় এক সময় আগে তারা হলে একসাথে বসে সস্তার ড্রিঙ্ক করতো, এখনো তারা সস্তার করেই ড্রিঙ্ক করে। রঞ্জনকে উদ্দেশ্য করে বলে তার ইম্পোর্টেড স্কট ছাড়া চলে না। স্যান্ডি উত্তরে জানায় সে রিকিকে বহুবার জানিয়েছে অত বিশ্বাস না করতে রঞ্জনদাকে, তো আর এখন থেকে চেনে না, বহু আগে থেকে রঞ্জনকে চেনে, একটা ব্রুট। আর শ্রাবণীর কাছেও স্যান্ডি জিজ্ঞেস করে সে তো আসল ঘটনা কিছুই জানে না রঞ্জনের বিষয়। উনিও মাথা নাতে না জানিয়ে বলে না সে জানে না এই বিষয় কিছুই। স্যান্ডির কল আসায় সে এগিয়ে যায় কথা বলতে ফোনে। শ্রাবণীর কাছে জানতে চায় সে বুঝতে পেরেছে কাল কল এসেছে। উনি মাথা নাড়িয়ে না বলে সে বোঝেনি। সন্তুকে বলতে বলে কি হয়েছে। সন্তু বলে দালালের কল এসেছে। শ্রাবণী বলে রিমুকে স্যান্ডি তো ভালোই কামাচ্ছে তাহলে। তোরে রিমু বলে উপরি পাওনা কে চায় না, এ ছবির জন্য ক্যামেরা ধরে মানে কি সে আর মেগা। পরবর্তী দৃশ্য দেখায় রঞ্জন বিকেলে বসে তার ক্রু মেম্বারদের নিয়ে গেস্ট হাউসে খেতে খেতে তার শুটিং এর একটি দৃশ্যের ঘটনা ডিসকাস করতে থাকে, কিভাবে সেটা হবে সেটা ফাইনাল করে। রঞ্জনের কথা শেষ হলে সন্তু তাকে জানায় তাদের খাবারটা খুব সুন্দর হয়েছে, সে ভাবেনি এরকম একটা জায়গায় সে এত ভালো খাবার খেতে পাবে। রঞ্জন জানায় ভালো কথা, খাবার ভালো হয়েছে, ভালোভাবে খেয়ে নিতে, কিন্তু বেশি দিন তারা এখানে আর থাকবে না। অ্যান্ডি রঞ্জনের কাছে জানতে চায় কেন, কেউ রঞ্জনের কাছে জানতে চায় যে কেন, এখানেই তো তাদের রেকি করতে আসা। তোরে রঞ্জন জানায় হ্যাঁ ঠিকই, কিন্তু জায়গাটা তার মনে ঠিক জমছে না। রঞ্জন জানায় সকলকে এখানে সে কি করে বোঝাবে বাকিদের, কারণ ঠিক অনুভূতিটা তার এখানে জমছে না, আসছে না। বাকিদের কাছে সে জানতে চায় অটো লুডউইগ প্রেমিঙ্গারের তার 13 গ্লিটার ছবিটা কি তারা দেখেছে। সকলে বিদ্রুপের সুরে হেসে ওঠে, তারা দেখেনি। রঞ্জন আবার জানতে চায় যে
চিলড্রেন অফ দ্য গড বলে একটি হরর মুভি, তারা কি দেখেছে? আবার সকলে হেসে ওঠে এটা জানাতে তারা দেখেনি। জন এবার হেসে একটু বলে, খুব পরিচিত বাংলার দেবেন্দ্র মিত্রের চুপি চুপি নিশ্চয়ই জানা তাদের। ওরা তখনও অবাক হয়ে একটু তাকালে জানতে চায় গুমনাম তো সকলেরই দেখা। তখন সকলে হ্যাঁ বলে মাথা নাড়িয়ে দেয়। রিমুও ঘরে ঢুকতে ঢুকতে সকলকে বলে, হ্যাঁ হ্যাঁ গুমনাম সকলের দেখা, সকলেই এখানে দেখেছে। রঞ্জন এখানে তার ক্রু মেম্বারদের আরো কিছু ছবি এবং গল্পের নাম বলে প্যাটার্নটা অর্থাৎ ছকটা কিন্তু একই, কিন্তু মার্ডার মিস্ট্রি যেহেতু এখানে তার ঠিক সেই আনক্যানি ফিলটা আসছে না। গল্পটা হলো কিছু মানুষ এক জায়গায় আটকে গেছে একটা অতীতের পাপ করার পর, সেটা থেকে পারও পেয়ে গেছে, কিন্তু এখন তারা সেই পাপের সম্মুখীন হচ্ছে এবং কেউ বা কারা তাদের এক এক করে শাস্তি দিচ্ছে তার জন্য। তো এইসবের জন্য একটু ক্রিপি লোকেশন প্রয়োজন। কার জায়গায় লোকেশন কথা বলে সে জায়গাটা নিশ্চয়ই ভালো, এখানে লাভ স্টোরি তৈরি করা যায়। তো তারা তো আর কলকাতা বসে লাভ স্টোরি তৈরি করছে না, মার্ডার মিস্ট্রি বানাচ্ছে। এবং রঞ্জনকে উদ্দেশ্য করে বলে যে যেই জায়গাটায় আছে তারা সেই জায়গাটা তো খুবই শুটিং ফ্রেন্ডলি। রঞ্জন জানে হ্যাঁ নিশ্চয়ই শুটিং ফ্রেন্ডলি, কিন্তু এখানে তার ঠিক সেই বিষয়টা অনুভূত হচ্ছে না যেটা দরকার। তাদের এমন একটা বাংলো দরকার শুটিং এর জন্য যেটা দেখলে গা ছমছম করবে, আনক্যানি ফিল হবে। কি জানতে চায় এই মুহূর্তে তারা এরকম বাংলো কোথায় পাবে। রঞ্জন তাদের কোঅর্ডিনেটর রূপেনকে উদ্দেশ্য করে বলে সে দেখে দেবে নিশ্চয়ই। তো দেখেই অবাক হয়, কারণ সে গবগবিয়ে খেতে থাকে। রূপেন লক্ষ্য করে সবাই তার দিকে তাকিয়ে হাসছে দেখে সে জিজ্ঞেস করে তাকে কি কেউ কিছু বললো। রঞ্জন উপেনকে উদ্দেশ্য করে বলে না কিছু বলেনি, তাকে কি আরো এক পিস মাংসের টুকরো দেবে। শুনে উপেন খুশি হয়ে যায়। এর পরবর্তী দৃশ্যে দেখায় পরের দিন সকালে তারা সেই জায়গাটা রেকি করতে থাকে, ছবি তুলে কথা বলে জায়গা দেখে। রিকি গিয়ে রিমুকে বলতে থাকে কিছু গাছের জায়গার এক ছবি তুলে রাখতে যেখানে শুটিং হবে। এদিকে রঞ্জন সেই জায়গায় দাঁড়িয়ে নিজের কল্পনার মধ্যে শুটিং এর জায়গা দেখে ছবি গল্প কল্পনা করতে থাকলে তখনই সে কানে শুনতে পায় তার নাম ফিসফিসিয়ে রঞ্জন বলে। তারপর আবার সে শুনতে পায় মেয়েলি কণ্ঠে সেই গান ধোঁয়া ধোঁয়া বলে। তখনই রঞ্জন পিছন ফিরে তাকায়, চারিদিকে এপাশ ওপাশ দেখতে থাকে। আর রঞ্জনের কাছে উপেন এসে জিজ্ঞেস করে এই জায়গাটা তার কেমন লেগেছে, সব ঠিকঠাক আছে তো। রঞ্জন উপেনকে জানায় সে কেন বুঝতে পারছে না যে জায়গাটা খুবই সুন্দর, যদি সোফিস্টিকেটেড প্রেমের গল্প বানানো হয় সেই জায়গার জন্য উপযুক্ত, খুবই রোমান্টিক জায়গাটা। কারণ কিন্তু তারা মার্ডার মিস্ট্রি বানাচ্ছে এবং তার সেই থ্রিলারের জন্য ক্রিপি জায়গা প্রয়োজন তাদের। উপেন জানে সে রঞ্জনের কথা একদমই বুঝে গেছে এবং সে তাকে সেরকম লোকেশনই দেখাবে। হাত দিয়ে ওপরে দেখায় যে ওপরের দিকে রিসর্ট একটা আছে, ওরকম জায়গা। রঞ্জন যেরকম পরিবেশ চাইছে গা ছমছমে সেখানে সেরকমই পাবে সে। তো সমস্যা একটাই, বাকি সব লজে যে শেষ মেনটেনেন্স আর সুবিধা পাবে সেখানে সেগুলো পাবে না। তার থেকেও বড় কথা তার প্রডিউসার তাকে এ নিয়ে খুব কথা শোনাবে। জন উপেনকে বলে তার প্রডিউসার তাকে যতই কথা শোনাক না কেন সে খুব ভালো মতোই জানে যে প্রডিউসারের কথায় সে চলবে না। তার প্রডিউসার তাকে যেখানে শুটিং করতে না করবে রঞ্জন ঠিক সেখানেই শুটিং করবে। তারা সেখানে কিছুদিন থাকতে উপেনকে ব্যবস্থা করতে। উপেনের কাছে জানতে চায় সেখান থেকে ভিউটা কেমন। তোরে উপেন বলে ওপর থেকে দেখলে একদম ছবি তুললে মনে হবে ফরেনে আছে। সবাই সেখান থেকে চলে গেলে অন্তু রঞ্জনের কাছে জানতে চাই এই জায়গাটায় তো তারা আগেও হয়তো এসেছে। রঞ্জন মনের মধ্যে কিছু ভেবেও বলে না না হয়তো তারা আগে আসেনি, বলে যে উপেনকে একটু দিক নির্দেশ করতে, সে হয়তো একা সামলাতে পারবে না। তারপর তারা সকলে তাদের নির্ধারিত গন্তব্যে গাড়ি করে পৌঁছে যায়। গাড়ি থেকে নামার পর রঞ্জন আবার গান শুনতে পায় আর তার নাম ধরেও কেউ ডাকে রঞ্জন রঞ্জন বলে ফিসফিসিয়ে। নিজে এদিক সেদিক করে আবার তাকায় আর ইশারা করে হাত দিয়ে শ্রাবণীকে ডেকে জিজ্ঞেস করে সে কি কোনো গান শুনতে পেয়েছে। শ্রাবণীর কাছে রঞ্জন জানতে চায় সে কি কোনো গান শুনতে পেয়েছে। উনি জানায় না সে গান শুনতে পায়নি। শ্রাবণী জানতে চায় সে কি বাকিদের জিজ্ঞেস করে দেখবে। রঞ্জন বলে তাকে বলাটাও বিপদ, কোনো প্রয়োজন নেই। তাকে বলে রিকিকে গিয়ে সাহায্য করতে। এরপর রিমু রঞ্জনের কাছে কি জিজ্ঞেস করে এটা সেই বাংলোটা না যেখানে আগে তারা এসেছিল। রঞ্জন বলে তার মনে হয় না, কিন্তু হলেই বা কি যায় আসে। অবশ্যই তার স্বরে একটু ভয়ের উৎকণ্ঠার শব্দ পাওয়া যায়। রিকি ফোনে নেটওয়ার্ক না পাওয়ায় স্যান্ডিকে জিজ্ঞেস করে তার ফোনে কি সার্ভিস আছে। এখনই সেখানে সেই বাংলোর কেয়ারটেকার কাম বেয়ারা সে উপস্থিত হয়ে বলে এখানে সবসময় সার্ভিসিং পাওয়া যায় না। পাশেই উপেন এসে জিজ্ঞেস করে তাকে কতক্ষণ ধরে খুঁজছিল, সে কোথায় ছিল আর তার নামটাই বা কি। তার নাম পরিচয় দেয় রঘু বলে আর বলে সে এখানের কেয়ারটেকার কাম বেয়ারা। তো জানতে চাই রঘুর কাছে কেউ নেই মানে সে কি এখানে একদম একা থাকে নাকি। তোরে রঘু জানায় বছরের বেশিরভাগ সময় তো এখানে ফাঁকাই থাকে, কখনো কিছু মানুষ পাহাড়ে চড়তে আসে বা বিদেশি পর্যটক, না হলে পুজোর সময় যদি কিছু পর্যটক এসে থাকে সেটা আলাদা ব্যাপার। পেন রঘুকে জানিয়ে দেয় 4-5 দিনে সে অ্যাডভান্স দিয়ে যাচ্ছে, এখানে স্যার ম্যাডামরা কিছু দিন থাকবে, তাদের যেন ভালো করে করে সে। তারপর উপেন সেখান থেকে চলে যেতে গেলেই রঞ্জন তাকে থামিয়ে জিজ্ঞেস করে তার ওষুধ কি এনেছে সে। উপেন জানায় রঞ্জন কে না সেইগুলো আনা হয়নি, গাড়ির অ্যাকচুয়ালি খারাপ হয়ে যাওয়ার সময় আর মাথায় ছিল না।
রঞ্জন জানায় এটা কি ধরনের এক্সকিউজ, একটা কাজ করতে গিয়ে আরেকটা কাজ ভুলে যাবে, এটা কি করে হয়। পর রঞ্জন নিজের পকেট থেকে টাকা বার করে দেয় উপেনকে, বলে তার প্রয়োজন তাকে এনে দিতে। রিকি উপেনকে মনে করিয়ে দেয় যে গাড়ি ফেরানোর সময় যাতে ফুল ট্যাঙ্ক করে নিয়ে ফেরে গাড়িতে। বলে বাংলোর ভেতর চলে যাওয়ার পর তখনও বাইরে দাঁড়িয়ে থাকা রিকি আর রঞ্জন দেখতে পায় বাংলোর সামনে দাঁড়িয়ে থাকা দোলনাটা হঠাৎ দুলতে শুরু করে, সেটা লক্ষ্য করে রঞ্জন। সে একদৃষ্টিতে দৃশ্যটা দেখতে থাকলে রিকি তাকে ঘরের ভেতর যেতে বলে। ঠিক এর পরবর্তী দৃশ্যে দেখায় রঞ্জনের ঘরে রিকি উপস্থিত হলে রঞ্জন রিকির কাছে জানতে চায় কি হয়েছে। রিকি বলে উদ্দেশ্য করে রঞ্জনকে যে সে তো আগে কখনো এরকম রূঢ় ব্যবহার করেনি, সেই উপেনের সাথে এরকম ব্যবহার কেন করলো। রঞ্জন রিকিকে বলে সেই ব্যবহারটা শুধুমাত্র উপেনের জন্য করেনি, অনেকটা সেটা রিমুর জন্যও করেছে, কারণ আজকাল রিমুকে একদম কন্ট্রোল করা যায় না। মাঝে মধ্যে এরকম ব্যবহারটা করা দরকার, কারণ সবাইকে বোঝানো উচিত সে কে মাস্টার এখানে। পরবর্তী দৃশ্যেই দেখা যায় স্যান্ডির ঘরে একটা লোক দাঁড়িয়ে এবং সে তাকে দেখে জোরে চিৎকার করতে থাকে। চিৎকারের আওয়াজ শুনে বাকি লোকেরা ঘরে এসে দেখে যে লোকটিকে দাঁড়িয়ে। রঞ্জন লোকটিকে জিজ্ঞেস করে সে কে এবং সে এখানে কি করছে। লোকটি মুখ দিয়ে কিছু না বলে ইশারা করে কিছু বলার চেষ্টা করতে থাকে। তাদের ঘরে উপস্থিত হয়ে সেই লোকটির কলার ধরে বলতে থাকে এদের ঘরে অসভ্যতামি করতে ঢোকা হয়েছে, কি করতে এসেছে সেই ঘরে। লোকটি কোনো কথা বলে না। রিমুকে বলে লোকটিকে মারতে, তখনই রঘু সেখানে উপস্থিত হয়ে যায়। রঘু উপস্থিত হয়ে জানায় সেখানে সে বলতে ভুলে গেছে সেই লোকটার নাম বিপিন, এখানে তার সাথেই থাকে, বাংলো ঝাড়পোছ করে। আবার জিজ্ঞেস করে বিপিনকে লোকটা কথা বলছে না কেন। রঘু বলে লোকটা জন্ম থেকে বোবা, কথা বলতে পারে না। তো জানতে চায় রঘুর কাছে, সে তো জানিয়েছিল সেখানে একাই থাকে, তাহলে সে এখন বলেনি কেন আগে তাকে। রঘু বিপিনের হয়ে তাদের কাছে মাফ চাইতে লাগলে রিকি তাদের বলে তো মাফ চাওয়ার কিছু হয়নি, দোষটা তো তাদেরই হয়েছে, না জেনেই নিরীহ মানুষের গায়ে হাত দিয়ে ফেলেছে তারা। জন স্যান্ডিকে শান্ত হতে বলে আর বলে মানুষটা নিরীহ, তাকে আর ভয় পেতে না। পরবর্তী দৃশ্যেই দেখায় যে উপেন একটা জায়গায় গাড়ি থামিয়ে কথা বলছে তার প্রডিউসারের সাথে। প্রডিউসারকে জানায় যে রঞ্জন একটু ঝামেলা করছে, এটা নিয়ে সে অবাক, গত 6 বছরে একটা মানুষ কত পাল্টে যেতে পারে। পর সে প্রডিউসারকে জানায় কোনো চিন্তার ব্যাপার নেই, বাকি সে সব সামলে নেবে। তখনই সে আশেপাশে কিছু অনুভূত হওয়ায় উল্টে তাকিয়ে দেখলেই দেখতে পায় কাউকে এবং জিজ্ঞেস করে বসে কি আপনি। রাতে সকলে টেবিলে ডিনার করতে বসে আর তখন রঞ্জন রিমুকে জানায় একটা সিনেমার দৃশ্যের বিষয়। এখানে তারা নিজের ছবির একটা দৃশ্য শুট করবে চেজিং এর। জানায় যে এই রাস্তাটা শুট করা হবে এখানে, সেই রাস্তাটা দেখতে যতটা ভালো কিন্তু ততটাই সংকীর্ণ, তো একটু সামলে করতে হবে। জানতে চায় কোন দৃশ্যটা। জন উত্তরে বলে যেখানে হিরো বাইকে করে চেস করবে আর ভিলেন রাহুল তাকে ধাক্কা দিয়ে খাদে ফেলে দেবে। জানতে চায় এটা ভিলেনের নাম রাহুল। জন জানায় হ্যাঁ, তার যদি কোনো সমস্যা থেকে থাকে সে অন্য নাম সাজেস্ট করতেই পারে। জানায় তার কেন খামোকা সমস্যা হতে যাবে, নামটা শুনলেই হঠাৎ করে মনে হয়ে যায় এক্ষুনি বলে বসবে শাহরুখ খানের মতো, নাম তো শোনাই হোগা রাহুল। ঠিক আছে, রঘু তাদের জানায় যে এখানে কপাল করে সার্ভিসিং এর জন্য লাইন পাওয়া যায়। জানায় তা তো দেখাই যাচ্ছে, কিন্তু বাইরে আসার সময় দেখতে পেলো যে একটা ল্যান্ডলাইনের ব্যবস্থা আছে, সেটার ব্যাপারে কি। জানায় আজ হলো এই নিয়ে 2 সপ্তাহ সেটা নষ্ট হয়ে বসে আছে, অনেকবার খবর দিয়েছে কিন্তু কেউ আসে না ঠিক করতে। এটাও জানায় তাদের যদি কোনো সমস্যা হয় বা দরকার লাগে সে জানাতে পারে। আর এখানে শাকসবজি মাছ মাংস বিক্রি করতে একটা লোক আসে 5-6 দিন অন্তর অন্তর, তাকে দিয়ে প্রয়োজনে সব খবর দেওয়া নেওয়া করে। রঘুর কাছে জানতে চায় সেই লোকটি আবার কবে আসবে। ভেবে বলে এই তো গতকাল এসেছিল, আরো 5-6 দিন বাদে সে আবার আসবে। রঞ্জন রিকিকে জানায় এটা টু মাচ, একবার উপেনের আক্কেল জ্ঞানটা বুঝে দেখ, ধরনের একটা রিডিকুলাস মানুষ। রিমু বলে রঞ্জনের বোঝা উচিত সে কাকে রাজার পাট দিয়েছে। বলে হ্যাঁ, এখন তো সে বুঝতেই পারছে সে ভুল করেছে উপেনকে দায়িত্ব দিয়ে। জন রিকিকে জানায় উপেনকে এরপর থেকে কাজে বাদ দিতে, জানায় এই ছবিটা হয়ে যাক সে বাদ দিয়ে দেবে। জন জানায় এই ছবিটা কি ছবি না, তাকে এই ছবি থেকেই বাদ দিতে। কি জানায় এখন সে কি বা করতে পারে এই মুহূর্তে দাঁড়িয়ে। এর পরবর্তী দৃশ্যেই দেখায় উপেনকে কেউ মেরে ফেলে, তার লাশ তার গাড়ির সামনেই রাস্তাতে মাটিতে পড়ে। দিকে রিকি ঘরে শ্রাবণীকে জানাতে সাথে ঠান্ডা এখানে, এরপর গায়ে কিছু একটা চাপিয়ে ঘুমিয়ে পড়, যা ঘুম আসবে ভালো, কারণ প্রচন্ড অনেক ধকল গেছে। শ্রাবণীকে চুপ করে বসে থাকতে দেখে রিকি জিজ্ঞেস করে তার কি কোনো সমস্যা হয়েছে। শ্রাবণী নীরবতা দেখে রিকি তার কাছে জানতে চায় রঞ্জন দা কি তাকে তার ঘরে ডেকেছে আজকে রাতে। শ্রাবণীর নীরবতায় রিকি বুঝতে পারে কথাটা সত্যি। রিকি শ্রাবণীকে জানায় যে তার যদি সমস্যা না থেকে থাকে সে যেতেই পারে। শ্রাবণী রিকির কাছে জানতে চায় রিকির খারাপ লাগবে না এতে। কি জানায় এতে রিকির খারাপ লাগবে কেন। শ্রাবণী জানতে চায় রিকির কাছে রঞ্জন দা এরকম কেন। রিকি বলে কিরকম। উনি বলে তার নতুন মেয়ে রোজ রোজ লাগে কেন, দেখে তো ভালো সে রিকিকেই বিয়ে করে নিতে পারে, কারণ রিকি তো রঞ্জন দাকে তার গার্লফ্রেন্ডের মতোই আগলে রাখে। কি জানায় শ্রাবণীকে রঞ্জনকে সে 5 বছর ধরে চেনে, আজকে যে এই পর্যায়ে সে পৌঁছেছে এটার জন্য দায়ী একমাত্র রঞ্জনই।
অর্থাৎ সে যে যৎসামান্য সাকসেস পেয়েছে সেটা তার জন্যই সে তাকে আরাধ্য হিসেবে দেখে। রিকি জানায় শ্রাবণীকে সে রঞ্জনকে ভালোবাসে ঠিকই, কিন্তু এটা মানতেই হবে যে রঞ্জনের একটা সিরিয়াস ডিজিজ আছে, আর সেটা হলো সে একজন ওমেনাইজার। এরকম বোহেমিয়ান মানুষকে কেউই বিয়ে করতে চাইবে না, তার থেকেও বড় কথা রঞ্জনও এরকম একটা সম্পর্কে বাধা পড়তে চাইবে না কখনোই। তবে রিকি শ্রাবণীকে এটাও জানায় যে সে তাকে কখনোই ডিফেন্ড করছে না। রঞ্জনদা এরকম মানুষ না, শ্রাবণীর যদি আপত্তি থেকে থাকে সে তাকে ডিরেক্ট জানিয়ে না করতেই পারে, সে অ্যানিমাল নয়। উনি রিকিকে জানায় রঞ্জনের এরকম মহিলাদের প্রতি আকর্ষণ, অ্যাডিকশনটা এক প্রকারের ডিজিজ। কিন্তু কি জানায় শ্রাবণীকে হ্যাঁ সে একদম ঠিক কথা বলছে, কিন্তু এটাও ঠিক যে রঞ্জনের কথায় ক্লোজ যেতে যেই মানুষরা এত রাজি হয় তারাও কেউ একেবারে ধোয়া তুলসী পাতা নয়, কারণ এক হাতে কখনোই তালি বাজে না। শ্রাবণী চেঞ্জ করে এলে জামা কাপড় কি নিজের পারফিউম বার করে শ্রাবণীর গায়ে লাগিয়ে দিয়ে বলে এটা রঞ্জনদার প্রিয় পারফিউম। কি শ্রাবণীকে যাওয়ার জন্য গুড লাকও জানিয়ে দেয়। শ্রাবণী আসছি বলে সেখান থেকে চলে গেলে রিকির চোখে মুখে রাগ, অভিমান, দুঃখ, কষ্ট। পরবর্তী দৃশ্য দেখায় পরের দিন সকালে বাইরে সকালে ব্রেকফাস্ট করতে বসে। রঘু উপস্থিত হয়ে সকলকে ব্রেকফাস্ট দিলে রঞ্জন রঘুর কাছে জানতে চায় সে যে গানটা গুনগুন করে গাইছে সেটা কি। রঘু তাকে জানায় যে গানটা সে গাইছে সেটা একটা ফিল্মের গান। রঞ্জন তার কাছে জানতে চায় আশেপাশে কি কোনো মেয়ে আছে যে গান গায়। রঘু জানায় এটা এখানে কি করে সম্ভব হতে পারে, আশেপাশে কোনো মানুষজন থাকে না, মানে একপাশে একদিকে পাহাড় আর অন্যদিকে খাদ, মেয়ে কোথা থেকে আসবে। কথা শুনে রিমু হেসে জানায় যে আউটডোর শুটিং এর জন্য রেকি করতে এসেও সে মেয়ের খোঁজ করছে, এখন আর এসব ভেবে কি করবে, তার জেদের ফলে এই জায়গায় আসা। করেই রঞ্জন উঠে যেতে যেতে হেসে বলে জেদের জন্য এখানে আসা এবং ফেসে যাওয়া ঠিকই, দিন সে দেখবে রিমু এর জন্য এই জেদের জন্যে সিনেমাটোগ্রাফার হিসেবে একজন ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়ে গেছে। এটা তাকে বিদ্রুপের স্বরেই বলে। পরবর্তী দৃশ্যে দেখা যায় রঞ্জন নিজের ঘরে বসে ল্যাপটপে সিনেমার গল্পটা এক্সপ্লেন করছে, আরো অন্যান্য কিছু প্রসেসিং করছে, নিজের মাথা খাটাচ্ছে। উনি সে ফিসফিসিয়ে নিজের নাম আবার শুনতে পায় মেয়েলি কণ্ঠে, সে তার নাম ধরে রঞ্জন রঞ্জন বলে ডাকছে, আর ধোঁয়া ধোঁয়া বলে সেই গানটা আবার গাইছে। রঞ্জন উঠে জানলা দিয়ে উঁকি মেরে দেখতে পায় ঘন কুয়াশার মধ্যে দিয়ে বাড়ির সামনে বসে থাকা দোলনার মধ্যে একটি অদৃশ্য হালকা অবয়ব দোলনার মধ্যে বসে তাকে ক্রমাগত দুলিয়ে চলেছে। কিন্তু সে জানলা থেকে উঠে দরজার দিকে গিয়ে দেখতে গেলেই দেখতে পায় আর কেউ নেই সেখানে অবশিষ্ট। এর পরবর্তী দৃশ্য দেখায় রিমু সিঁড়িতে বসে আছে এবং তার কাছে গিয়ে রিকি বসলে রিকিকে জিজ্ঞেস করে বসে হঠাৎ কি ব্যাপার, রাজাকে ছেড়ে প্রজাদের দিকে আসার কেন। সে রিকি রিমুকে জিজ্ঞেস করে সে রঞ্জনদাকে এত হিংসে করে কেন। তোরে রিমু জানায় কারণ আছে তাই করে সে হিংসে। রিমু আরো জানায় রিকিকে যে রিকিকে দেখলে তার একজন পুরনো বন্ধুর কথা মনে পড়ে। জানতে চায় রিমুর কাছে কে এসে। তোরে রিমু বলে পরে বলবে এবং সেখান থেকে উঠে চলে যেতে যেতে বলে তার এই স্নানটা গিয়ে করে নিক, নাহলে সন্তু সব গরম জল শেষ করে দেবে। আর রিকির কাছে সেকেন্ড হাফের প্ল্যানটা জানতে চাইলে রিকি বলে যে লাঞ্চে ডিসকাস করে জানিয়ে দিচ্ছে সে। পরই রিকি লক্ষ্য করে যে তাদের বাংলো বাড়ির সামনে যে দোলনাটা আছে তার মধ্যে একটি আবছায়া অবয়ব বসে দুলছে। তো ধোঁয়াশার মধ্যে পরিষ্কার দেখতে পায় না, তাই সে সেদিকে সামান্য এগিয়ে গিয়ে বোঝার চেষ্টা করে এবং তখনও দেখতে পায় দোলনার মধ্যে সে অবয়বটা দুলছে। কির আশেপাশে তখনই উটকো হাওয়া এসে তার মুখের চুল এলোমেলো করে দিলে নিজেকে সামলে নিয়ে আবার ঘুরে তাকালে দেখতে পায় এই দোলনার কাছে গিয়ে উপস্থিত হয়ে সেই দোলনার উপর কেউ উপস্থিত নেই, এই দোলনাটা এমনিই দুলে চলেছে। এর পরবর্তী দৃশ্য দেখানো হয় দুপুরে লাঞ্চের পর রিমু রঞ্জনকে জিজ্ঞেস করে যে রেকির জন্য কখন বেরোনো হচ্ছে। রঞ্জন তাকে জানায় হাতে এখনো সময় আছে, বিকেলে বেরোনো হবে, চাইলে সে একটু বিশ্রাম নিয়ে নিতেই পারে। রিমু সেখান থেকে বাই বলে চলে যাওয়ার পর রঞ্জন সন্তুকেও জানিয়ে রাখে যে ট্যাবেলে উঠে যেতে। তোরে সন্তু ঠিক আছে বলে সেখান থেকে চলে যায়। কে অস্বস্তি মুখে চুপ করে বসে থাকতে দেখে রঞ্জন জিজ্ঞেস করে সে কি কিছু বলতে চায় তাকে। জানায় হ্যাঁ সে কিছু বলতে চায়। কি রঞ্জনের কাছে উল্টে জানতে চায় সে কখনো জানলা দিয়ে বাইরে ঝোলানো দোলনাটার দিকে দেখেছে। রঞ্জনের মুখে অস্বস্তির ছাপ স্পষ্ট বোঝা যায়। রঞ্জন জানায় হ্যাঁ সে দেখেছে। কি রঞ্জনকে জানায় সে দেখেছে যে দোলনাটার মধ্যে একটি মেয়ে বসে দুলছে। রঞ্জন জানায় হ্যাঁ সেও দেখেছে, কিন্তু সে ভেবেছে হয়তো তাদের তিনজন মেয়ের মধ্যে কেউ একজন ছিল। জানায় সে যায়নি আর তার মনে হয় বাকি দুজনরাও যায়নি। এরপর রঞ্জন রঘুকে ডেকে জিজ্ঞেস করে যে সে তো জিজ্ঞেস করেছিল যে আশেপাশে কোনো মেয়ে থাকে কিনা, তো এই দিদিমণি রিকি তো বলছে যে একজন মেয়েকে সে দেখেছে। ও আবারও বলে যে এখানে বিপিন আর রঘু ছাড়া কেউই থাকে না, সে তো আগেও বলেছে, বলে সে সেখান থেকে চলে যায়। কি আবার
আবার জানায় রঞ্জনকে যে সে কিন্তু দেখেছে মেয়েটাকে স্পষ্ট বসে থাকতে দোলনাতে। এই বিষয়ে সে নিশ্চিত সে ভুল। পরবর্তী দৃশ্যে দেখায় তারা তাদের শুটিং লোকেশনের একটি জায়গায় রেকি করছে। রঞ্জন এখানে রিকির কাছে জানতে চাইছে জায়গাটা দারুণ না, বেশ গা ছমছমে সুন্দর। কিও জানায় বেশ তো, খুবই সুন্দর হয়েছে। রঞ্জন আরো বলতে থাকে রিকিকে যেখানে একটা ফাইটের সিন হবে, মার্ডার সিকোয়েন্সে আছে যে দুটো গল্পে। রিকিকে আরো জানায় যে এই স্থানে শুটিং এর সময় লাঞ্চ যেন এখানেই হয়, নাহলে আবার বেস ক্যাম্পে ফিরে যাওয়াটা অনেক প্রবলেম হয়ে যাবে। এই বিষয়ে রিকিকে খেয়াল রাখতে সেদিকে করে সামান্য আওয়াজ করে চিৎকার করে ডাকে স্যান্ডি রঞ্জন দা বলে। রঞ্জন তার কাছে গিয়ে জিজ্ঞেস করে কি হয়েছে, ভয় লাগছে? জানায় প্রচন্ড আনইজি ফিল হচ্ছে। রঞ্জন জানায় আনইজি ফিল হওয়াটাই স্বাভাবিক এখানে। এটাও জানায় যে সে যতদূর জানে যে আশেপাশে কতগুলো সুইসাইড পয়েন্টও আছে। কি তার কাছে জানতে চায় কেন। রঞ্জন উত্তরে জানায় যে ব্রিটিশ পিরিয়ডে এখানে বহু ব্রিটিশ অফিসারকে স্মৃতিস্বরূপ রাখা হতো, কারণ এখানে এত ডিপ্রেসিভ ওয়েদার, কুয়াশা এবং অনবরত বৃষ্টি, স্বাস্থ্যকর পরিবেশের জন্য অনেক ব্রিটিশ অফিসার না থাকতে পেরে সুইসাইড করতেন। রঞ্জন বলে লোকেশনটা যে ভালো বাছা হয়েছে এটা রিমুও স্বীকার করে নিয়েছে। ও জানায় হ্যাঁ, সে তো আশা থেকেই স্বীকার করে নিয়েছে যে লোকেশনটা শুটিং এর জন্য খুবই ভালো। রঞ্জন স্যান্ডির কাছে জানতে চায় লোকেশনের বিষয়। স্যান্ডি জানায় সেই আর কি জানাবে, কারণ সে ক্রমাগত নিজের ফোনে সার্ভিসিং দেখতে ব্যস্ত। রঞ্জন সেটা দেখতে পেয়ে বলে শুধু ফোনে সার্ভিস এলো নাকি সেটা দেখার জন্যই বসে থাকতে হবে, নাকি এখানে ঘুরতে এসছে শুধুমাত্র? তারা তো কাজের জন্য এসছে, আর সব কাজ কি রিকি করবে? তাকে সাহায্য করতে বলে স্যান্ডিকে। স্যান্ডি রেগে গিয়ে দাঁত চেপে কর্কশ গলায় ধীরস্বরে বলে শালা চামচে কোথাকার। এরপর রঞ্জন একপাশে গিয়ে নিজে দাঁড়িয়ে জীবন ও মরণে সীমানা ছাড়িয়ে গানটা গাইতে থাকে একা। তখনই সেখানে তার পেছনে হঠাৎ করে রিকি উপস্থিত হলে সে একটু চমকে যায়। কি রঞ্জনের কাছে জানতে চায় তাদের সিনেমা শুটিং এর একটা দৃশ্য কি এখানে শুট করবে তারা। রঞ্জন তার উত্তর না দিয়ে রিকিকে জানায় যে জীবনে কিছু ভুল এমন যেগুলো হয়ে যাওয়ার পর আর কোনোভাবেই শুধরে নেওয়া যায় না, আর এটা সে তার নিজের জীবন দিয়েই বুঝেছে। রিকি চিন্তিত হয়ে রঞ্জনের কাছে জানতে চায় কি হয়েছে, সে এরকম কথা কেন বলছে। আস্তে আস্তে রঞ্জন রিকিকে জানায় চলচ্চিত্র জগতের একজন মহাপুরুষ একটা কথা বলেছেন যে যত বেশি ওপরে উঠবে তত বেশি নামবে। পরবর্তী দৃশ্যে সন্তু স্যান্ডিকে জিজ্ঞেস করে কি রে, কেচে দিল? সন্তুকে বলে তাকে চুপ করতে, মুখ বন্ধ রাখতে। রিমু আবার শ্রাবণীর কাছে জানতে চায় কি হলো, তার মুখ গোমড়া কেন। উত্তরে শ্রাবণী বলে এখনো তো একজন আসেনি, সে বুঝতে পারছে না তাদের রেকিটা কমপ্লিট হবে কি করে। রিমু জানতে চায় কে, উপেনের কথা বলছে সে। শ্রাবণী বলে আর কার কথা বলবে সে। রিমু স্যান্ডিকে জানায় আসল কাজ তো তাদের, কি করতে এসে পায়ে হেঁটে জায়গাটা আসলে ঘুরে দেখতে হয়। স্যান্ডি আর বাকি জনেদের কাজ তো হলো ফ্লোরে কে হাসলো কাঁদলো খেলো, কি কি শট হলো, কি কথাবার্তা হলো, কি কস্টিউম হলো, এগুলো দেখা মাত্র। তো হেসে তাচ্ছিল্য স্বরে স্যান্ডিকে বলে কি যে করিস। শ্রাবণী জানায় তাকে থেমে যেতে এবার। পর তারা এক এক করে সকলে রেকি শেষে চলে আসে তাদের বাংলো বাড়িতে। পরবর্তী দৃশ্য দেখায় যে বাংলো বাড়ির সামনে বসে রাতে সকলে ডিনার করছে। কিন্তু আশেপাশের ওয়েদার দেখে বিদ্যুৎ ঝলকানি আর মেঘ আওয়াজের শব্দ শুনে রঞ্জনকে জানায় যে যা ওয়েদার তা দেখে মনে হচ্ছে যে বৃষ্টি হবে খুব জোর। এরপরই রিমু রঞ্জনকে জিজ্ঞেস করে বসে যে আমাদের সিনেমার হিরোইন কে হবে। পর সে নিজেই সাজেশন দিয়ে বসে পল্লবী বলে একজন মেয়ের কথা। পল্লবীর নাম শুনতেই বাকি সকলে একটু চমকে রঞ্জনের দিকে তাকায়। রঞ্জন রিমুর কাছে জানতে চায় পল্লবী কেন, তার মাথায় এই নামটাই বা কেন এলো। এই কাজটা তার, সুতরাং রিমুকে জানায় তাকে এই দায়িত্বটা নিজেই নিতে দিতে। এবার হঠাৎই তখন বাংলো বাড়ির সামনে ঝোলানো দোলনাটা দুলে ওঠে। রঞ্জন দোলনাটার দিকে তাকিয়ে কিছু বুঝে ওঠার চেষ্টা করে। পরের দিন সকালে বাংলো বাড়ির সামনে বসেই সকলে তাদের কাজের বিষয় নিয়ে ডিসকাস করে। পরবর্তী দৃশ্য দেখায় রাতের বেলা রিকি বাংলো বাড়ির দোলনার ওপর খানিকক্ষণ ধরে বসে দোলে। তারপর সে সেখান থেকে উঠে গেলেই এখানে একজন অচেনা মানুষকে বসে দোলনায় দুলতে দেখা যায়। পরবর্তী দৃশ্য দেখায় রঞ্জনা শ্রাবণী ঘরে আছে একসাথে। রঞ্জন মাথায় হাত দিয়ে কিছু চিন্তা করছে, ভাবছে। তখনই শ্রাবণী উঠে বসে। রঞ্জন শ্রাবণীর কাছে জানতে চায় কি হয়েছে, তার কি ভয় করছে। তখনই শ্রাবণী অন্য মানুষের স্বরে বলতে শুরু করে সে যে এখন স্মোক করছে সেটা কি সে শেয়ার করতে চায়। রঞ্জন ভয় পেয়ে বলে কি বলছে সে এগুলো। ঘরের আলোগুলো হঠাৎই নিভতে জ্বলতে থাকে। ওটি আবার অন্য স্বরে বলে ওঠে কেন, কি হলো, সব কি পাল্টে গেছে এখন? রঞ্জন বাবু, সিনেমার গল্প, সিগারেট আর কোল্ড কফি নাকি শেয়ার করলে চলে না, ওপরওয়ালা পাপ দেয়। উনি ভয় পেয়ে জোর গলায় রঞ্জন চেঁচিয়ে শ্রাবণীকে নাড়িয়ে বলে কি বলছিস কি তুই। উনি শ্রাবণীর ঘোর কেটে যায় আর শ্রাবণী বলে ওঠে রঞ্জনকে সে বিছানার উপর উঠে বসলো কখন। এটাও জানায় সে একটা খুব বাজে স্বপ্ন দেখেছে। রঞ্জন কি হয়েছে জানতে চাইলে সে বলে দেখলো তাদের বাংলো বাড়িটার সামনে একটা মেয়ে দোলনায়। ওর বলে সে বুঝতে পারছে না কি হচ্ছে এখানে এসব। উনি আরো জানতে চায় রঞ্জনের কাছে সে কি রঞ্জনকে কোনোভাবে বিরক্ত করেছে, সে কি তার নিজের ঘরে চলে যাবে। কথাটা শোনা মাত্রই রঞ্জন ভয় পেয়ে বলে না না, তাকে একদম যেতে হবে না, সে এখানেই থাক।
উনি তখন রঞ্জনের করে মাথা রেখে সত্যি দৃশ্য আবার দেখায় রঞ্জন সকালে উঠে পড়েছে এবং নিজের ঘরের জানলা থেকে বাংলো বাড়ির বাইরের দিকে দোলনাটার দিকে তাকিয়ে আছে সে। তার মুখে এখানে ভয়ের ছাপ স্পষ্ট, সে মাথায় অন্য কিছু চিন্তাও করে চলেছে এবং খুব আস্তে ধীর স্বরে বলে বসে, 2 বছর আগেকার ঘটনা, এখন আবার কি করে এগুলো হচ্ছে। আবার মেয়েলি কণ্ঠে ফিসফিসিয়ে রঞ্জন রঞ্জন বলে তার নাম শুনে উঠে সে ঘুরে বসে। তখন সে তার ফোনে রিকির গলার আওয়াজ শুনতে পায়, যেটা রেকর্ড করা ছিল একটা সিনেমার দৃশ্য বোঝানোর বিষয় নিয়ে। এর পরবর্তী দৃশ্য দেখায় যে সকালে সকলে বসে ব্রেকফাস্ট করছে। সন্তু রিকিকে জিজ্ঞেস করে বসে বাকিরা কখন আসবে। ও আঙুল দিয়ে ইশারা করে সন্তুকে চুপ করতে বলে। রিকিকে কাছে টেনে নিয়ে জানতে চায় কি ব্যাপার, ব্যাস বসের মুড এত খারাপ কেন আজকে? কাল রাতে ঘরে কি শ্রাবণী রঞ্জনকে ক্লিন পারফরমেন্স দিতে পারেনি? রঞ্জন কথাটা শুনতে পেয়ে রিমুকে জানায় তার চিন্তা উপেনের জন্য হচ্ছে। ও জানতে চায় তাহলে কি রেকি ক্যান্সেল? রঞ্জন জানায় একদমই না, কোনোভাবেই না, বিকেলে তারা আবার রিকির জন্য বেরোবে। এরপরই রঞ্জন নিজের ঘরে গিয়ে খানিকক্ষণ একা চুপ করে বসলে তারপরে সেখানে উপস্থিত হয় রিকি। রঞ্জনের কাছে এসে জিজ্ঞেস করে সে জেনারেলি এরকম করে না, সে যে এরকম খাবার টেবিল থেকে উঠে চলে এলো, কি হয়েছে তার? রঞ্জন ভয় আর চিন্তার ছাপ মুখে নিয়ে টেনশনের স্বরে বলে তেমন কিছু না, সে তাকে পরে জানাবে। কি বলে রঞ্জনকে তাকে নিয়ে যদি কোনো সমস্যা হয়ে থাকে সে তাকে জানাতেই পারে। রঞ্জনের হাত ধরে আবার জানতে চাইলে কি হয়েছে, রঞ্জন তার হাত ঝটকে তার হাত ছাড়িয়ে নেয়। কি দুঃখ পেয়ে সেখান থেকে উঠে চলে যেতে গেলে রঞ্জন আবার তার হাত ধরে বসিয়ে বলে বিষয় আছে, একটা ঘটনা আছে, সেটা এখন নয়, পরে তাকে ঠিকই জানাবে। পরবর্তী দৃশ্য দেখায় তারা রেকি করতে একটা শুটিং লোকেশনে গেছে। কি রঞ্জনের কাছে জানতে চায় তাহলে এই জায়গাটা তো তারা ফাইনাল করছে শুটিং এর জন্য। রঞ্জন উল্টে রিকির কাছে জানতে চায় তার নিজের সিনেমা বানাতে ইচ্ছে করে না। উত্তরে রিকি বলে হ্যাঁ ইচ্ছা করে ভীষণ। বলে তাহলে সে তার ইউনিটে কেন পড়ে আছে, স্ক্রিপ্ট নিয়ে কেন প্রডিউসারের কাছে যাচ্ছে না? কি বলে দেরি হয়ে গেছে, এখন তাদের বাংলোতে ফেরা উচিত। জন বলে এটা তার প্রশ্নের কোনো উত্তর হলো না, তার কি সিনেমা বানাতে ইচ্ছে করে? সে পড়ে আছে তার ইউনিটে। কি আছে তার ইউনিটে? তোরে রিকি জানায় যে তার ইউনিটে সে আছে। রঞ্জনের ছবি ছেড়ে নিজের প্রজেক্ট নিয়ে মেতে উঠতে পারবে না, তাই জানায় রঞ্জনকে রঞ্জন যখন 3-4 মাসের ব্রেক নেবে তখন সে তার নিজের প্রজেক্ট নিয়ে ভেবে দেখবে। ফিরতে ফিরতে রঞ্জন শ্রাবণীকে জানায় যে কি একজন খুব ভালো টিচার, তাই তার কাছ থেকে ভালো করে কাজ শিখে নিতে। শ্রাবণী জানায় রিকি শ্রাবণীকে কাজে প্রচন্ড হেল্প করছে, তাকে ধন্যবাদও দেয় তার জন্য। রঞ্জন সিগারেট দেখিয়ে বলে স্টক শেষ হয়ে আসছে, তাই বুঝে শুনে খেতে হবে। শ্রাবণী বলে তাহলে ছেড়েই দিতে তাকে। তোরে রঞ্জন বলে কয়েকটা ভালো জিনিসের মধ্যে এই জিনিসটাও সে ভালোবাসে, এটাও ছেড়ে দিলে আর কি হবে তার জীবনে। পরবর্তী দৃশ্য দেখানো হয় যে রঞ্জন নিজের ঘরে বসে একটা বই পড়ছে। উনি সে কিছু চিন্তা করতে করতে অনুভব করে তার ঘরের জানলার পাশ দিয়ে কিছু একটা চলে যায়। সে চমকে জানলার দিকে দেখার চেষ্টা করে। পরই রিকি রঞ্জনের ঘরে এসে তাকে জিজ্ঞেস করে সে বাইরে যাচ্ছে না কেন, বাইরে সকলে ক্যাম্পফায়ারে তার জন্য অপেক্ষা করছে, এক্সপেক্ট করছে তাকে। রঞ্জন উত্তরে রিকিকে জানায় আগে উপেনকে নিয়ে তার রাগ হচ্ছিল, কিন্তু এখন বেশ চিন্তাই হচ্ছে ছেলেটাকে নিয়ে। কোথায় গেল সে? কি রঞ্জনকে জানে উপেনের জন্য চিন্তা তো তারও হচ্ছে। তো দূরের একটা পথ, ফোনে কোনো সার্ভিসিং নেই, সে পাশে কোনো লোকও নেই। জন জানায় পায়ে হেঁটে যে ফিরে যাবে সেই উপায়ও তো নেই। পর রিকি বাইরে এসে ক্যাম্পফায়ারের সামনে দৃশ্য দেখে অবাক হয়ে হাঁ করে যায়। দেখে স্যান্ডি নেশামগ্ন হয়ে গিয়ে এক করে নিজের জামা কাপড় খুলে ক্যাম্পফায়ারের চারিদিকে নাচতে থাকে। শ্রাবণী উঠে এসে রিকিকে দেখতে বলে যে দেখো এগুলো কি করছে স্যান্ডি আর বাকিরা। কি রিমুর কাছে জানতে চায় সেইগুলো কি করছে। তোরে নেশাগ্রস্ত রিমু বলে একটু মজা করা হচ্ছে আর কিছুই না। প্লিয়ে ধমকের স্বরে সন্তু রিকিকে বলে এ যে দিনরাত রঞ্জনের সাথে থাকে সেই বিষয়ে কি তারা কেউ কিছু বলে? উনি বলে রিকিকে রাগ না করতে, তারা দুজন ওয়ার্থলেস, তাই তাদের ছেড়ে দিতে। উনি ভেতর থেকে কাজের লোক রঘু এসে উপস্থিত হয়। ও জানায় শ্রাবণীকে কাজজন ডেকে পাঠিয়েছে। উনি ভেতরে চলে গেলে এখানে কি চোখে মুখের মধ্যে রাগ, অভিমান, কষ্ট আবার দেখা যায়। রাগ করে একপাশে সরে স্মোক করতে গেলে তখনই এখানে একজন অপরিচিত মহিলার আবির্ভাব হয়। এই অচেনা মহিলাটি সেখানে উপস্থিত হয়ে রিকিকে জানায় স্যান্ডির দিকে তাকিয়ে, বাহ কি সুন্দর নাচছে তো মেয়েটি, নাচের মুভগুলো খুবই সুন্দর, সে কি প্রফেশনাল? অন্য ভয় পেয়ে অবাক হয়ে প্রথমে রিকি তার কাছে জানতে চায় সে কে। পর নিজের হাত বাড়িয়ে দিয়ে হ্যান্ডশেক করতে চাইলে না মেয়েটি হাত জোর করে নমস্কার করে তাকে। রিকি মহিলাটির কাছে জানতে চায় সে এখানে কি করে উপস্থিত, পুরো বাংলোটা তো তারই বাজেয়াপ্ত করে রেখেছে। মহিলাটি জানায় না সে এখানেই থাকে, তবে কলেজ বিপরীত দিকে এবং জিপে কয়েক মিনিট লাগে সেখানে যেতে। কি অবাক হয়ে জানতে চায় এখানে লোক থাকে কি করে, কেউ তো বলেছিল যে এখানে কেউ থাকে না। সে মহিলাটি জানতে চায় তারা কি এখানে হলিডে করতে এসেছে। রিকি জানায় না, সে রঞ্জন মিত্রের পরিচালকের অ্যাসিস্ট্যান্ট, এখানে তারা লোকেশন রেকির জন্য এসেছে। না মহিলাটি জানতে চায় তাদের লোকেশনটা কেমন লাগছে। উত্তরে রিকি জানায় খুবই নির্জন,
ফোনে কোনোভাবেই টাওয়ার পাওয়া যায় না। উত্তরে হেসে মহিলাটি বলে, এখানে থাকলে মনে হয় যে মানব সভ্যতা থেকে সম্পর্ক ছিন্ন হয়ে গেছে। চেনা মহিলাটি রিকিকে জানায় এই জায়গা ছেড়ে যাওয়ার তার জোর নেই, তাছাড়া এই জায়গাটা তার ভালোও লাগে। জানতে চায় ছেড়ে যাওয়ার জোর নেই মানে? না, মহিলাটি জানায় কাজের চাপ, সেখান থেকে সবই সামলায় তাই। কি বলে বাকি ওয়ার্কিং মোমেন্টদের জন্য এরকম মহিলারই ইন্সপিরেশন, সাংলে আবার কাজ করা সব। চেনা মহিলাটি জানায় না, সে তাকে ভুল বুঝছে, সে সিঙ্গেল, এখানে একাই থাকে। পর অচেনা মহিলাটি স্যান্ডের দিকে তাকিয়ে রিকিকে বলে, এটা কি হচ্ছে সে বুঝতে পারছে নিশ্চয়ই, এক্সপ্লয়টেশন। কিও বলে মহিলাটিকে, হ্যাঁ সে বুঝতে পারছে সে কি মিন করতে চাইছে, কিন্তু কি বা হবে, আমার প্রতিবাদ করতে চাইলেও তো আর পেট ভরে না, জন্য তো উপার্জন করতেই হয়। মহিলাটি বিদ্রুপের সহকারে হেসে ব্র্যাভো ব্র্যাভো বলে জানায়, ভালো, তার জন্য সেলফ রেসপেক্ট বিসর্জন দিতে কিছুই যায় আসে না, তাই তো? পর সে চুপ করে সরি বলেই বলে, একটু সোজাসাপটা কথা বলতেই পছন্দ করে। মহিলাটি আবার বলে ওঠে, স্কুলে পরীক্ষার সময় ভাব সম্প্রসারণে একটা ঠাকুরের লাইন প্রায় পড়তো, অন্যায় যে সহে অন্যায় যে করে তবঘিনা তানে যেন তৃণসম দহে। রিকিও মাথা নাড়িয়ে হ্যাঁতে সম্মতি জানিয়ে বলে, হ্যাঁ সে বুঝতে পেরেছে, আরও কথাটা মনে আছে। রিকি নেশাগ্রস্ত মানুষগুলোর সামনে গিয়ে আবার তাদের বলে যে তাদের থামতে, এগুলো না করতে। ও জানতে চায় কি সমস্যা, তার কি হয়েছে। তার ঘরে তো রোজ রাতে এই জিনিসগুলো চলে, তখন তার কোনো অবজেকশন হয় না? কি বলে সে বাজে কথা বলছে, বাড়াবাড়ি করছে। কি ধমকে স্যান্ডিকে ভেতরে যেতে বলে। নেশাগ্রস্ত হয়ে বলে যে সে কখনোই যাবে না ভেতরে, একটু মস্তি করছে, এতে তার আপত্তি কোথায়? কি বলে একটা মানুষকে নেশা করিয়ে দিয়ে এভাবে মস্তি করা এটা কোনো কথা হলো? কি আবার ধমকে স্যান্ডিকে ভেতরে যেতে বললে সে দৌড়ে ঘরে চলে যায়। মো আবার রিকিকে জানায় যে রঞ্জন এগুলো করলে সে সাধু পুরুষ, আর তারা করলে তারা খারাপ মানুষ। পরই গেটের বাইরে দাঁড়িয়ে থাকা অচেনা মহিলাটির মুখ সামান্য দেখতে পেলে হেসে রিমু আর সন্তু বলে, রিকি নতুন আর কোথা থেকে আমদানি করলো? কি সেই অচেনা মহিলাটির কাছে গিয়ে ফিরে গিয়ে তার কাছে ক্ষমা চায়, বলে খুবই লজ্জিত তাকে এই সব সিচুয়েশনের সম্মুখীন হতে হলো। বাকি নেশাগ্রস্ত মানুষদের কথা কিছু না মনে করতে তারা অসুস্থ না। মহিলাটি জানে এরকম অসুস্থ মানুষ সে আগেও দেখেছে, সে অ্যাডভান্স লেভেলে লাস্টি ম্যানও হ্যান্ডেল করতে পারে। কি আবার অচেনা মহিলাটির কাছে ক্ষমা চায় এই বলে যে সে একজন নতুন মানুষ এবং সে এরকম বাজে দৃশ্যের সম্মুখীন হলো। রিকির সামান্য শীতও লাগতে থাকে না। মহিলাটি বলে আজকে রাত হয়েছে, তার ঘরে যাওয়া উচিত, তার ঠান্ডা লেগে গেলে আশেপাশে কোনো ডাক্তারও নেই। রঞ্জনের সাথে মহিলাটি দেখা করিয়ে দিতে চাইলে বলে অন্য একদিন দেখা হবে, তো থাকলোই এখানে। মহিলাটি ফিরে যেতে চাইলে রিকি জানায় সে ফিরবে কি করে এখান থেকে। তোরে মহিলাটি জানায় তার জিপ আছে, সে ম্যানেজ করে নেবে। মহিলাটি চলে যেতে গেলে রিকি তাকে তার নাম জিজ্ঞেস করলে মহিলাটি জানায় তার পরবর্তী দৃশ্য আবার দেখায় রঞ্জন ল্যাপটপে ঘরে বসে কাজ করছে এবং তখনই ফিসফিসিয়ে তার নাম দুবার শুনতে পায়। একজন মহিলার গলায়। সে উঠে জানলা দিয়ে দেখতে গেলে উনি টেবিলে রাখা তার ড্রিঙ্কের গ্লাসটা পড়ে ধুম করে ভেঙে যায়। চমকে পেছন ফিরে তাকায়, সেটা সে তুলতে গেলেই তখন ঘরে কেয়ারটেকার রঘু উপস্থিত হয়। ও রঞ্জনকে জানায় সীসায় হাত না দিতে, তার হাত কেটে গেলে তারই পরে কষ্ট হবে। রঞ্জন আবার রঘুর কাছে জানতে চায়, সে তো বলেছিল আশেপাশে কোনো মেয়ে থাকে না, কিন্তু সে তো দোলনার উপর বসে দেখেছিল দুলতে একজন মহিলাকে। তোরে রঘু জানায় সে মিথ্যে কথা কেন বলবে, সে এখানে দেখেছে কোনো মেয়েই থাকে না। রঞ্জন জানতে চায় বাকিরা উঠে পড়েছে নাকি। ও জানায় আসার সময় সে বাকিদের ঘরে নক করে এসছে, কিছুক্ষণের মধ্যে সে ব্রেকফাস্ট সার্ভ করে দেবে। উনি রিমু রঞ্জনের ঘরে উপস্থিত হয়ে বলে রঘুকে এক কাপ চা পাওয়া যাবে কি। ও সেখান থেকে চলে গেলে রিমু বলতে শুরু করে রঞ্জনকে রিকি যদি তার অ্যাসিস্ট্যান্ট না হতো তাহলে। উনি ঘরে রিকি আর শ্রাবণী উপস্থিত হয়। কেউ কথাটা শুনে ফেলে জানতে চায় কি না হলে। পুরো কথাটা রঞ্জনকে খোলসা করে বলতে, আর না হলে সেই জানাবে। রঞ্জন হেয়ালি না করে রিকির কাছে জানতে চায় কি হয়েছে। উত্তরে রিকি জানায় গতকাল রাতে রিমু স্যান্ডিকে নেশার জিনিস খাইয়ে তাকে নাচ করাচ্ছিল। হতাশ হয়ে বলে তার কিছু বলার নেই। পরে আবার সে উঠে দাঁড়িয়ে রিমুকে বলে এখানে কাজ করতে এসেছে, একটু সিরিয়াস হতে। পর এরকম এক্সট্রিম কোনো ঘটনা ঘটলে সে কিন্তু ফোরামে কমপ্লেন করতে বাধ্য হবে। রিমু যেন রঞ্জনকে এইসব করতে বাধ্য না করে। পর রঞ্জন ঘর থেকে বেরিয়ে গেলে রিকি তার পেছনে গিয়ে বলে কাল রাতে একটা খুব দারুণ জিনিস সে মিস করে গেল। একজন খুব সুন্দরী মহিলা সেখানে উপস্থিত হয়েছিল, একদম রঞ্জনের টাইপের। জানায় তার টাইপের মেয়ের পাওয়া এত সহজ না। জন আবার বলে যে সে এখানে কি করে উপস্থিত হয়েছে। তোরে রিকি জানায় সে তো বললো এখানে লোকাল আর জিপে করে এসেছিল। কথাটা শুনে রঞ্জন বলে সে যখন জানতেই পেরেছিল তার সাথে কেন কথা বললো না, যদি জিপের কোনো ব্যবস্থা করতে পারতো সে। রঞ্জনের এখানে এই ডিপ্রেশনের জায়গায় আর ভালো লাগছে না, এবার তার বিরক্তি আর অস্বস্তি লাগছে। রঞ্জন রিকির কাছে মহিলাটির নাম জানতে চাইলে রিকি বলে এই ডামাডোলে চক্করে সে নামটা এখন খেয়াল করতে পারছে না, পরে সে তাকে ঠিকই জানাবে। আনকমন একটা নাম। এরপরে দৃশ্যে দেখায় রঞ্জন রাতে ঘুমিয়ে আবার স্বপ্ন দেখতে থাকে, কল্পনা করতে থাকে জঙ্গল, কুয়াশা এবং তার মধ্যে দিয়ে একজন মেয়ে
জঙ্গলের মধ্যে দিয়ে তার আশেপাশেই চলেছে, কিন্তু সে তাকে দেখতে পাচ্ছে না, ছুঁতে পারছে না, অনুভব করতে পারছে সে তার আশেপাশেই আছে। স্বপ্নে ধোঁয়া ধোঁয়া বলে সে গানটিও শুনতে পায়। বিছানায় তার ঘুম ভেঙে গেলে সে উঠে আবার দরজার পর্দা সরিয়ে বাইরের দিকে দেখতে থাকে। বাইরের দোলনায় কেউ নেই। পর সে নিজের বিছানায় ফিরে গিয়ে আবার শুয়ে পড়ে। এর পরবর্তী দৃশ্যে দেখায় ঘরে গভীর ঘুমে ঘুমোতে থাকা স্যান্ডি কোনো খারাপ স্বপ্ন দেখে ভয়ে উঠে বসে বিছানায়। পর সে পাশের থেকে টর্চ নিয়ে আশেপাশে ঘরে দেখতে থাকে। নিজের ঘরে একটা ছায়ামূর্তি দেখে সে চোখ বন্ধ করে টর্চ ফেলে জোরে চিৎকার করতে শুরু করে। পর আবার চোখ খুলে তাকে দেখার চেষ্টা করলে দেখে ঘরের মধ্যে কেউ নেই। পরই স্যান্ডির ফোনে কল এলে সে হ্যালো হ্যালো করতে করতে বাইরে আসে। উনি কায়া অন্ধকারে পেছনে এসে স্যান্ডির দাঁড়িয়ে জিজ্ঞেস করে এখানে সহজে নেটওয়ার্ক পাওয়া যায় কি? তো না, তাহলে সে কেন খুঁজে দেখছে? মুখ না দেখতে পেয়ে অবাক চোখে তার দিকে তাকিয়ে বলে এত রাতে সে এখানে কি করছে? সে কে বা পরিচয় বা কি? এ তো কখনো আগে এখানে দেখেনি। কোথায় থাকে? এই বাংলোটা তো তারাই অকুপাই করে রেখে দিয়েছে। তোরে কায়া জানায় সে আশেপাশেই থাকে, রাতে তার ঘুম আসে না, তাই জিপ নিয়ে এদিক ওদিক ঘুরে বেড়ায়। এর কথা শুনে স্যান্ডি বলে তাকে যদি সে একটু লিফট দেয় খুবই ভালো হয়। বলে বাকিদের ছেড়ে সে এখান থেকে একাই চলে যাবে। উত্তরে স্যান্ডি বলে তার আর এখানে একদম ভালো লাগছে না এই ওয়েদারে, তার মধ্যে নেটওয়ার্ক সার্ভিসও নেই। কায়া অন্ধকারে দাঁড়িয়ে স্যান্ডির কাছে জানতে যায় তাদের ফিল্ডে যে এত মহিলা রোজ এক্সপ্লয়েট হয়, তারা মহিলারা দাঁড়িয়ে একসাথে রুখে দাঁড়াতে পারে না, জিনিসটাকে একেবারে জন্য বন্ধ করতে পারে না, কারণ তার মনে হয় স্যান্ডিও কখনো কখনো এক্সপ্লয়েট হয়েছে। তোরে হেসে স্যান্ডি জানায় কায়াকে যে মনে হয় মানে এটা কোনো কথা হলো, সে নিশ্চয়ই এক্সপ্লয়েট হয়েছে, আর হ্যাঁ সে স্বেচ্ছায় এক্সপ্লয়েট হয়েছে। কায়াকে জানায় তাকে কিছু মনে করতে না এই বিষয়ে, মনে হচ্ছে কায়া একটু ওল্ড ফ্যাশন। তোরে কায়া বলে তার মানে যারা এক্সপ্লয়েটেড হয় তার জন্য তার কোনো ফিলিংসই নেই। এই জানায় একদমই না, সে সিঁড়ি চড়তে বিশ্বাসী, কিভাবে চড়লো সেটা ম্যাটার করে না, সে প্রচন্ড উচ্চাকাঙ্ক্ষী একজন মানুষ। স্যান্ডি কায়াকে জানায় তার কথা শুনে মনে হচ্ছে সে দুনিয়াদারির কিছুই জানে না। কায়া তখন স্যান্ডির কাছে জানতে চায় সে কি এখনো রিপন স্ট্রিটের ভাড়া বাড়িতেই থাকে না বাসা বদলেছে। স্যান্ডি ভয় পেয়ে অবাক হয়ে জানতে চায় সে কি করে জানে তার বাড়ির কথা, সেই কারণ স্যান্ডি তো তাকে চিনতে পারছে না। কায়া তখন আলোতে এসে স্যান্ডির সামনে বলে তাকে চিনতে পারছে না এটা কি করে হতে পারে, সিগারেট খাওয়ার জন্যই তার স্মোক করা শুরু, এক ঘটেই তার প্রথম লিপ গ্লস। আগে বলতো কায়া নাকি তার দিদি, তার মেন্টর, এখন সে তাকেই চিনতে পারছে না। কায়া হাহা করে হাসতে থাকে। ভয়ে তুতলি তুমি তুমি বলতে বলতে পিছনে সরতে থাকে এবং সে জোরে খুব চিৎকার করে ওঠে আ করে। থেকে বোঝা যায় স্যান্ডি মারা গেছে। পরের দিন সকালের দৃশ্য দেখায় রঞ্জন বাংলোর গেটের সামনে দাঁড়িয়ে স্মোক করছে, আর তখনই কেয়ারটেকার রঘু গিয়ে তাকে বলে একজন দিদিমণিকে ঘরে পাওয়া যাচ্ছে না। জানে মানে হয়তো আশেপাশে আছে, কি সমস্যা তাতে? জানে না বাবু, ঘরে নেই, তার জিনিসপত্রও কিছু নেই। পর তারা ঘরে গিয়ে দেখে ঘরে সত্যিই তার কোনো জিনিসপত্রও নেই স্যান্ডির। তো জানায় নিশ্চয়ই ভেগেছে সে। বলে বোকার মতো কথা না বলতে সে ভাগবে কেন? তো জানায় তার বয়ফ্রেন্ড বা দালাল কেউ এসে তাকে নিয়ে গেছে হয়তো। রঞ্জন জানায় কি করে সম্ভব বিষয়টা, কোনো টাওয়ার পাওয়া যাচ্ছে না, সে যোগাযোগই করবে কি করে? কি জানায় পুলিশে খবর দেওয়ার কথা। উত্তরে রঞ্জন বলে বোকার মতো কথা না বলতে, সে তো বললো যে ফোনের সার্ভিসিং নেই। রেগে মেগে রঞ্জনের উপর চড়াও হয়ে বলে সব দোষ তারই প্ল্যান ছিল এখানে রেকি করতে আসার। কথায় শুটিং করলে কি হতো? রঞ্জন জানায় ওয়ান্ডারফুল, এখন সব দোষ তার হয়ে গেল। যদি তার সাথে কাজ করতে অসুবিধা হয় সে ফেরত চলে যেতেই পারে কলকাতায় একা। পর তারা সবাই ঘরের বাইরে এলে রঞ্জন জিজ্ঞেস করে যেই লোকটা তাকে সার্ভিসিং দিতে আসে এখানে আবার কবে আসবে। রঘু জানায় গত পরশুদিন আসবে। আবার রঞ্জন সকলকে এক বাক্যে জানিয়ে দেয় পরশুদিন সকালে তারা সকলেই এখান থেকে বেরোচ্ছে আর থাকবে না। কি জানতে চায় তাহলে স্যান্ডির কি হবে? কথাটা শুনে রঞ্জন আর কোনো উত্তর না দিয়ে দৃশ্য আবার দেখানো হয়। সন্ধে হয়ে গেছে এবং রিমু আর সন্তু মিলে দুজনে ড্রিঙ্ক করে নিয়ে কণ্ঠ নেশাগ্রস্ত হয়ে কথা বলতে থাকে। রিমু আকণ্ঠ নেশাগ্রস্ত হয়ে সন্তুকে বলতে থাকে আগেকার কথা। জানায় সন্তুকে আগে এখানে কিভাবে রঞ্জনকে একবার পাঠিয়েছিল একটা দুর্ঘটনা থেকে। উনি তাকে ফাঁসালে ভালো হতো এখন তার মনে হয়, তাহলে এতদিনে সে জেলে পচে বসে থাকতো। এখন তাকে এই বলে প্রতিদান দিচ্ছে যে তার না পোষালে সে কাজের জন্য এখান থেকে চলেই যেতে পারে। উনি সন্তু রিমুর মাইন্ড ডাইভার্ট করার জন্য দেখায় যে তাদের সামনে দিয়ে খানিক দূরে শ্রাবণী যাচ্ছে। রিমু দূর থেকে শ্রাবণীকে ডাকে বলতে থাকে নেশাগ্রস্ত কণ্ঠে, শ্রাবণী এদিকে এসো। যাচ্ছে সে প্রজাপতি। তারপর তারা দুজনেই টোলে টোলে পায়ে শ্রাবণীর পিছু নেয়। তারা তাদের পিছু নিয়ে পিছু দিয়ে যায়। পেছনে যেতে যেতে বলতে থাকে শ্রাবণী উনি তাদের যেন বেশি দূরে ছেড়ে না যায়, বেশি গভীরে না যেতে, বেশি না উঠতে। অনেক দূরে গিয়ে তারা দুজন শ্রাবণীকে দেখতে না পেলে টর্চ জ্বালিয়ে দেখতে থাকে কোন দিকে আছে সে। সন্তুর কাছে জানতে চায় মেয়েটা কি জঙ্গলে হারিয়ে গেল। বলে সে বুঝতে পারছে না কি হলো। এই খোঁজার এক ফাঁকেই ঘুরে তারা
টর্চের আলোতে শ্রাবণীকে দেখতে পেলে তারা তারপর সেখানে কায়ার গলার হাসি শুনতে পায়। আর সন্তু আর রিমু দুজনকেই জিজ্ঞেস করে তারা কেমন আছে, সে কি তাকে চিনতে পেরেছে। এবার মনে করাতে থাকে তাদের দুজনকে ম্যাডাক স্কোয়ারে বসে রাতে গোল হয়ে চা খাওয়া এবার মনে পড়েছে তাদের। তারা দুজন ভয়ে কেঁপে কেঁপে ঠকঠক করে দড়িয়ে দুজনকে দাঁড়িয়ে থাকলে এক পর্যায়ে ভয় পেয়ে বলে ফেলে সিকিউরিটি। হেসে তাদের কাছে জানতে চায় তারা এত ভয় পাচ্ছে কেন। তাদের দুজনের দিকে এগিয়ে গেলে রিমুর হাত ছাড়িয়ে ভয় সেখান থেকে পালিয়ে যায়। কিছুক্ষণ ভয় পেয়ে হলেও সেখানে দাঁড়িয়ে থাকে এবং সে সেখানেই হার্ট ফেল করে মারা যায় মাটিতে পড়ে। পর দেখায় সন্তু সেখান থেকে ভয় পালাতে থাকে। আয়া তার সামনে চলে এসে তাকে জিজ্ঞেস করে কই চললি। ভয়ে দৌড়ে পালিয়ে আবার মাটিতে পড়ে যায়। তার পা ধরে কেউ তাকে টেনে নিয়ে চলে যায়। অর্থাৎ এখানে সন্তুও মারা যায়। পরের দিন সকালে রিকি রঞ্জনকে ঘুম থেকে তুলে তাকে ঘর থেকে বার করে এনে বলে বড় ধরনের সমস্যা হয়ে গেছে, কারণ মু আর সন্তুকেও পাওয়া যাচ্ছে না। রঞ্জন জানতে চায় রিকির কাছে কি হয়েছে, মানেটা কি। রিকি রঞ্জনকে জানায় সন্তু আর রিমুর ব্যাগপত্র জিনিসপত্র কিছু পাওয়া যাচ্ছে না। রঞ্জন কথাটা শুনে বলে রেশনের জন্য সেই লোকটা তাদের শাকসবজি মাংস দিতে এলেই রঘুকে তারা সেই গাড়ি করে এখান থেকে বেরিয়ে যাবে আর থাকবে না কোনোভাবেই এখানে। জানতে চায় তাহলে বাকিদের কি হবে। রঞ্জন বলে তাকে জিজ্ঞেস করছে কেন, সে কিছুই জানে না কি হবে। আর সত্যি আর কিছুই বুঝতে পারছে না। এর পরবর্তী দৃশ্য দেখায় রঞ্জন ঘরে বসে বিকেলে নিজে জামা কাপড় গোছাচ্ছে ব্যাগে। রিকিকেও বলছে তাকে একটু সাহায্য করতে ব্যাগপত্র গোছাতে। রিকি এক দৃষ্টিতে তাকিয়ে স্থির হয়ে বসে থাকে। পর সে তার এক হাত দিয়ে রঞ্জনের ড্রিঙ্কের ছোট বোতলটা ফেলে দিয়ে বলে কায়ার স্বরে এ কখনোই আশা করেনি রঞ্জন এরকমটা করবে তার সাথে। পর সে বলে যে সিগারেট, কোল্ড কফি আর সিনেমার গল্প সবসময় শেয়ার করা উচিত। তার কাছে ধমকে জানতে চায় কি করছে সে, কি বলছে এগুলো। ও রিকিকে ধরে ছাকালে রিকির হুঁশ ফিরে আসে। এতে রঞ্জনের মদের বোতলটা পড়ে থাকা দেখে জিজ্ঞেস করে এটা কি করে পড়লো আর কি হয়েছে। রঞ্জন রাগের মাথায় দাঁত খিচিয়ে রিকিকে জিজ্ঞেস করে এগুলো তোকে কে বলতে বলেছে। রিমু দুজনে মিলে একসাথে তাকে কি এখানে মেল করার প্ল্যান করা হচ্ছে। পর এক ধমক দিয়ে সেখান থেকে রিকিকে বেরিয়ে যেতে বলে ঘর থেকে। এরপরই রঘু ঘরে এসে রঞ্জনকে জিজ্ঞেস করে রাতে বাবু কি খাবে। রঞ্জন তেড়ে মেরে উঠে ভয় পেয়ে রঘুর কলার ধরে বলতে থাকে এগুলো তো সব তারই চালাকি না, হয়তো জেনে বুঝে তাকে এইসব করে ভয় দেখাচ্ছে লুকিয়ে। পরই রঞ্জন সেখানে কায়ার হাসির শব্দ শুনতে পায় আর রঘুর কলার ছেড়ে দেয়। রঘু সেখান থেকে পালারে রঞ্জন নিজের কানে হাত দিয়ে দাঁড়িয়ে পড়ে। পরই সে কায়ার উপস্থিতি নিজের ঘরে টের পায়। কায়া বলতে এখানে শুরু করে। এখানে রঞ্জনকে জিজ্ঞেস করে তার পুরনো দিনের কথা মনে আছে তার কায়ার কথা। আরো আগে কায়াকে কি সে চিনতে পেরেছে। রঞ্জন ভয় একপাশে সিটিয়ে জিজ্ঞেস করে তুই এখানে। কায়া জিজ্ঞেস করে রঞ্জনকে সে কি ভাবছে, কায়া বেঁচে আছে কিনা, আর যদি বেঁচেই বা থাকে তাহলে এতদিন কোথায় ছিল। কায়া বলে রঞ্জনকে মনে পড়ে পুরনো দিনের কথা। এরপরই দৃশ্য দেখানো হয় ফ্ল্যাশব্যাকের দৃশ্যে দেখায় হুটোপুটি করে রঞ্জন দেখা করতে যায় একটি ক্যাফেটেরিয়া বা রেস্তোরাঁতে কায়ার সাথে। এখানে গিয়ে বলে কলকাতা ট্রাফিকের জন্য তার এত দেরি হলো। বলেই সে কায়ার কোল্ড কফি থেকে এক সিপ নিয়ে নেয়। তার কাছে জানতে চায় এটা কি হলো। উত্তরে রঞ্জন বলে সিগারেট, সিনেমার আইডি আর কোল্ড কফি সবসময় শেয়ার করতে হয়, নাহলে ওপরওয়ালা পাপ দেয়। কায়া জানায় তাদের ডিরেক্টর ফালতুই শুটিংটা মেঘালয়ে ফেললো, আরামসে এটা করাই যেত কলকাতাতে। তোরে রঞ্জন তাকে বলে হ্যাঁ আরামসে করা যেত কলকাতাতে, কি হবে খামোখা শুধু আর প্রডিউসারের কিছু বাড়তি খরচা যাবে এই আর কি। জন হেসে কায়াকে জানায় আউটডোর শুটিং এ একটা ডবল বেডরুমের ঘর তাদের জন্য সন্তুকে বলে সে বুক করে নিতে পেরেছে। এটা শোনা মাত্রই কায়া খুব এক্সাইটেড হয়ে পড়ে। জন জানায় এই কথাটা শুনে একটুতেই এক্সাইটেড হয়ে গেল, পরের কথাটা শুনে তো আরো খুশি হবে। তাহলে সে তার নিজের লেখা স্ক্রিপ্ট প্রডিউসারকে শুনিয়েছে এবং প্রডিউসার রাজিও হয়ে গেছে। তার মানে কায়া মুভিটা হচ্ছে। জানায় রঞ্জনের হাত ধরে, তার মানে সে করতে পেরেছে। রঞ্জন জানায় না, আমরা দুজনে করতে পেরেছি। পরবর্তী দৃশ্য দেখায় ঝর্ণার সামনে দাঁড়িয়ে মেঘালয় সেই পিক পয়েন্টে কায়া চোখে জল ফেলছে। সে বুঝতে পেরেছে রঞ্জন তাকে প্রডিউসারের কাছে বিক্রি করে দিয়েছে এক রাতের বিনিময়। প্রডিউসার শুধুমাত্র তার স্ক্রিপ্ট শুনে তাকে ফিল্ম অফার করেনি। রঞ্জন কায়ার কাছে উপস্থিত হলে কায়া তাকে জানায় সে তার কাছ থেকে এই ব্যবহারটা কখনোই আশা করেনি। রঞ্জন কায়াকে জানায় সে জানে সে যা করছে ভুল করছে, কিন্তু একবার সাকসেসফুল হয়ে গেলে আর কেউ কিছু মনে রাখবে না। যেটা সে করছে সেটা তো তাদের দুজনের জন্য করছে। সে এই জগতে সকলে ফলাফলটাকে মনে রাখে, কিভাবে সেটা পেলো সেটাকে মনে রাখে না। রঞ্জন জানায় কায়াকে যে তবে সে ফিল্মটা কথা ভেবেছে সেটা একবার রিলিজ হলে নিশ্চয়ই ক্লিক করবে, তারপরই সব ঠিক হয়ে যাবে। রঞ্জনকে ধমকে সরিয়ে তাকে বলে তাকে যেন সে আর কোনোদিন স্পর্শ না করে। রঞ্জন কায়ার কাছে রিকোয়েস্ট করে বিষয়টা যেন সে রাজি হয়ে যায় আর ফিরে না যায়। পরবর্তী দৃশ্যেই দেখায় কায়াকে সে তৈরি করে প্রডিউসারের ঘরে পাঠিয়ে দেয়। কায়া অনিচ্ছা সত্ত্বেও প্রডিউসারের ঘরে চলে যায়। পরবর্তী দৃশ্যে দেখায় রঞ্জন আর বাকি সকলেরা রঞ্জনের ফিল্ম পাওয়ার খুশিতে বলে বসে সেলিব্রেট করছে। সকলে রঞ্জনকে কংগ্রাচুলেট করছে। নিজের কাছে স্যান্ডিকে ডেকে বলে কায়া খুব আপসেট, তাকে একটু সামলে নিতে। স্যান্ডি
কায়ার কাছে গিয়ে তার পাশে বসে তাকে বোঝাতে থাকে যে তার জন্যই তো এই ফিল্মটা হচ্ছে, আর সে যেটা করেছে সেটা তো রঞ্জনের জন্যই করেছে। তার দিকে ড্রিঙ্কের গ্লাস এগিয়ে দিয়ে চিয়ার্স টু ইউ বলে। তো কায়া অপলক দৃষ্টিতে রঞ্জনের দিকেই তাকিয়ে থাকে। আর রঞ্জনের সামনে উপস্থিত হয়ে তাকে বলে সে তাকে ভালোবেসেছিল, বলেই সে সেখান থেকে দৌড়ানো শুরু করে। এখানেই চলে আসে কাহিনীর শুরুতে শুরু হওয়া সে দিকে, যেখানে কায়া দৌড়চ্ছে এবং তার পেছনে দৌড়চ্ছে রঞ্জনও। রঞ্জন বারবার কায়াকে থামতে বলছে, কিন্তু কায়া কোনোভাবেই থামছে না। পেছনে ছুটে চলেছে রঞ্জনের বাকি সহকর্মীরাও। রঞ্জনকে বলছে কায়াকে থামাতে, কারণ সে যদি কিছু করে বসে তাহলে সর্বনাশ হয়ে যাবে। পুরোনোর এক পর্যায়ে রিমু পড়ে যায় এবং তাকে সামলাতে সন্তু সেখানে দাঁড়িয়ে পড়ে। স্যান্ডি আর রূপেন তাদের বলে সেখান থেকে আবার দৌড়তে থাকে। কায়া দৌড়ে দৌড়ে আবার ঝর্ণার পিক পয়েন্টে পৌঁছে যায়। জন তাকে জানায় কোনো বাজে কাজ না করতে, কোনো পাগলামো না করতে, তাহলে সে শেষ হয়ে যাবে। কায়া ঘুরে শেষবারের মতো তাকে একটাই উত্তর দেয়, আর কাউকে না ঠকাতে, বড্ড কষ্ট হয়। দৌড়ে কায়াকে ধরতেই যাবে, তার আগেই কায়া ঝর্ণার জলে ঝাঁপ দিয়ে দেয়। জনুনও কায়ার পেছনে না জলের দিকে এগোতে থাকলে তখনই তার ক্রু মেম্বাররা তার পেছনে এসে তাকে ধরে নেয়। তাকে জানায় থানা পুলিশ হয়ে গেলে খুব মুশকিল হয়ে যাবে, তাকে কোনো এমন কাজ না করতে। রিমু তাকে বলে সে চলে গেছে আর ফেরানোর কোনো পথ নেই। রঞ্জন শেষবারের মতো কায়া বলে জোরে চিৎকার করে ওঠে। বর্তমানে কায়া বলে রঞ্জনকে যে পালানো ছোট কায়াকে নিয়ে কেউ আর সেরকম মিস করেনি, ভাবেও নি। তার মতো ছোট অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরদের কেই বা মনে রাখে। জানতে চায় রঞ্জনের কাছে এবার মনে পড়েছে তাকে গল্পটা নিয়ে সে স্ক্রিপ্ট লিখবে না, সে তো জীবন থেকেই নাকি ইন্সপিরেশন পায় গল্প লেখার। বাইরে দাঁড়িয়ে রিকি আর শ্রাবণী রঞ্জনদা বলে ডাকতে থাকে, তার জন্য অপেক্ষা করতে থাকে। এদিকে ঘরের ভেতর রঞ্জন আর কায়া হাহা করে হাসতে থাকে। রঞ্জন কায়াকে জড়িয়ে ধরে, কায়া রঞ্জনের বুকে মাথা রাখে। বাইরে থেকে দাঁড়িয়ে শ্রাবণী আর রিকি দুজনেই রঞ্জনকে দরজা খোলার কথা বলতে থাকে ক্রমাগত। ঘরের ভেতর দেখায় রঞ্জন একা বসেই হেসে চলেছে পাগলের মতো। পরেই দরজা খুলে গেলে শ্রাবণী আর রিকি ভেতরে গিয়ে দেখে রঞ্জন আর তার লাগেজপত্র কিছুই উপস্থিত নেই। বারবার রঞ্জনদা বলে ডাকতে থাকে। উনির ফোনে তখনই একটা কল চলে আসে, নেটওয়ার্কও চলে আসে। মেঘালয় ট্যুরিজম তাকে কল করে জানতে চায় তার বুকিং এর জন্য। কথা শেষে শ্রাবণী রিকিকে জানিয়ে দেয় যে পরের দিন সকাল 6টায় ট্যুরিজমের গাড়ি আসছে এবং এখান থেকে তারা বেরিয়ে যাবে। কি জানায় সে রঞ্জনদাকে ছাড়া কোথাও যাবে না। উনি জানায় তাদের যেতেই হবে এখান থেকে, কোনো উপায় বা পথ কোনোটাই নেই। পরের দিন সকালে গাড়ি চলে এলে শ্রাবণী রিকিকে নিতে যায়। আবারও জানে সে রঞ্জনকে ছাড়া যেতে পারবে না। উনি তখন রিকিকে হাত ধরে টেনে জোর করে নিয়ে যায় যে যেতেই হবে তাকে। পর তারা দুজন গাড়িতে উঠে পড়ে এবং নিজের বাড়িতে গন্তব্যের জন্য বেরিয়ে পড়ে। এর পরবর্তী দৃশ্য দেখানো হয় 18 মাসের একটা লিপের পর। এখানে দেখানো হয় রিকি তার নতুন ক্রু মেম্বারদের নিয়ে সেখানে আবার উপস্থিত হয়েছে। সে এখন নিজে ফিল্ম ডাইরেক্ট করছে। ঝর্ণার পিক পয়েন্টে রিকি আর তার একজন কর্মী উপস্থিত হলে কর্মী বন্ধুটি জানতে চায় লোকেশনটা কত সুন্দর না। কেউ জানায় ভীষণ সুন্দর লোকেশন। তার সহকর্মীকে সেই লোকেশনের কিছু স্টিল ছবিও তুলে নিতে বলে। পর সে নিজে হাত দিয়ে স্ক্রিন তৈরি করে দৃশ্য কল্পনা করতে থাকলে তখনই সেখানে উপস্থিত দেখতে পায় পাগল একজন মানুষকে। পাগল মানুষটা রিকির দিকে তাকালে রিকি একবারই বুঝে যায় সেটা রঞ্জনদা। রঞ্জনদা বলে পাগলটার দিকে এগোতে গেলে এই পাগলটা সেখানে রিকির দিকে তাকিয়ে থেকে চলে যায় সেখান থেকে উঠে। রিকি হাঁ করে সেই পাগলটা যাওয়া দেখতে থাকে। এর পরবর্তী দৃশ্যে আবার দেখায় সেই রঞ্জন পাগল পোনায় হাওয়ায় হাত উঁচু করে কিছু জড়িয়ে ধরে। পরবর্তী দৃশ্যে দেখা যায় কায়া তার বুকের মধ্যেই আটকে আছে। রঞ্জনকে জড়িয়ে ধরেই কোন সময় রঞ্জন কায়াকে ছেড়ে গেলেও চিরকালের জন্য কায়া তার সাথেই থেকে আছে। এমনই সকল গল্প জানতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন।